আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং সঙ্গে কিন্তু রয়েছে আমাদের সাথে আজকে একজন চমৎকার অতিথি। তবে অতিথির কাছে যাওয়ার আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সাথে যুক্ত হওয়ার দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন আর স্পেস। আপনার মনে যত কথা আছে তা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলেই কিন্তু আপনি আমাদের বিশাল বড় একটি পেজ পেয়ে যাবেন, যা একটু নিচে স্ক্রল করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমাদের আজকে যে স্পেশাল গেস্ট রয়েছে তার লাইভটি। এবং আমাদের আজকের স্পেশাল লাইভটির কিন্তু একটি উদ্দেশ্য রয়েছে, এবং আপনারা কিন্তু শুনছেন প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে 7টা নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাসের মধ্যে কিন্তু আজকে রয়েছে চমৎকার একজন অতিথি। সো আর দেরি না করে আমি আমার আজকের অতিথির নাম বলে দিচ্ছি। আমাদের সাথে রয়েছে আমাদের আজকের স্পেশাল গেস্ট, আমাদের প্রিয় স্কুল পঞ্চশাল আইডিয়াল ইনস্টিটিউটের আমাদের সভাপতি মহোদয় হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। তো সকলকে আমি আবারও বলছি, শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের আজকের বিশেষ আড্ডায়। এবং আজ আমাদের সাথে যে বিশেষ অতিথি রয়েছে আমি আবারও বলে দিচ্ছি, তার নাম হচ্ছে হলো হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, এবং স্যার হচ্ছে হলো পঞ্চশাল আইডিয়াল ইনস্টিটিউটের পরিচালক স্যার। সো আমরা তো আজকে আপনাদের সাথে যুক্ত হলাম, যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হন জলদি জলদি যুক্ত হয়ে যান। স্যার, আপনাকে আজকে আমাদের শোতে স্বাগতম। স্যার, আপনি যদি প্রথমে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে আপনি আপনার নিজের নাম পরিচয় একটু দিয়ে দিতেন। থ্যাংক ইউ অর্ণা। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, পঞ্চশাল আইডিয়াল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। আমার এর পূর্বে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি করেছি ইকোনমিক্সে। তারপরে আমি বাংলাদেশ শিল্প ব্যাংকে একজন ক্লাস 1 অফিসার হিসেবে যোগদান করি। সেখান থেকে আমি বাংলাদেশ শিল্প ব্যাংকে ক্লাস 1 অফিসারে যোগদান করার পরে পদোন্নতি লাভ করে জিএম পর্যন্ত উন্নীত হয়ে সেখান থেকে 33 বছর চাকরি করার পরে রিটায়ার করেছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, স্বাস্থ্যগতভাবে ভালো আছি, এবং তোমাদের এই আমন্ত্রণে আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো স্যার, আমার আপনার কাছে আজকে আমাদের প্রথম যে প্রশ্ন থাকবে, আপনি তো আজকে আমার ক্যাম্পাস রয়েছেন, তো আমার কাছে মনে হয় যে আমার ক্যাম্পাস বলতে আপনার জীবনে এখন আঁকড়ে পেস্টে জড়িয়ে আছে আমাদের পঞ্চশাল আইডিয়াল ইনস্টিটিউট। তো এই যে আমাদের পঞ্চশাল আইডিয়াল ইনস্টিটিউট, এটা আসলে পরিচালক পদে স্যার আপনি কিভাবে আসলেন? পরিচালক না, সভাপতি। সভাপতি পদে, জি স্যার, সভাপতি পদে আপনি কিভাবে আসলেন? আসলে স্কুলটা আমার নিজের প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি স্কুল পরিচালনা করে আসছি, এবং পদাধিকার বলেই আমি এই স্কুলের সভাপতি। জি স্যার, বুঝতে পেরেছি। তো স্যার, শিক্ষাক্ষেত্রে কাজ করতে আপনাকে সবচেয়ে বেশি কি অনুপ্রেরিত করেছে? দেখো, আমি মুক্তারপুর প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম। আমার শখ ছিল আমি জীবনে স্টার্টিংটা হবে আমার একজন সিএসপি অফিসার হিসাবে, এবং সেই লক্ষ্যে আমি প্রচুর পড়াশোনা করেছি। আমার একটা আত্মবিশ্বাস ছিল আমি সারা তখনকার ইস্ট পাকিস্তানে বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করব। দুর্ভাগ্যবশত সেই সময় আমার পক্ষে ফর্ম ফিল আপ করা সম্ভব হয়নি, বিকজ অফ দি টিচার্স, দে ডিড নট টেক কেয়ার সো মাচ। ফলে আমি বৃত্তি পরীক্ষা দিতে পারিনি, বৃত্তি পাইও নি। এর ফলে আমি খুব আই ওয়াজ শকড, সিরিয়াসলি শকড। তারপরে আমি যখন ক্লাস 7-এ পড়ি, হঠাৎ করে আমার ভিতরে একটা উদয় হলো যে আমি কেন বৃত্তি পেলাম না, কারণ আমি কোনো ভালো স্কুলে পড়িনি। তাহলে আমার মনে উদয় হলো
যে আমি একটা ভালো প্রতিষ্ঠান করব, শিক্ষা প্রতিষ্ঠান করব, যেখান থেকে আমার এলাকার ছেলেমেয়েরা ভালো শিক্ষা লাভ করতে পারে এবং জীবনে উন্নতির পথে আগে যেতে পারে। সেই সময় আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, হে রাব্বুল আলামিন, তুমি যদি আমাকে তৌফিক দাও এবং উপযুক্ত করো, আমি এলাকায় লেখাপড়ার জন্য বাচ্চাদের একটা স্কুল প্রতিষ্ঠা করব। এটা সেই স্কুল, এবং সেই স্কুলটাই আমি 1993 সাল থেকে এই পর্যন্ত প্রতিষ্ঠাতা পরিচালক প্রথমে, পরে আমি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। স্যার আসলে অনুভূতিটা কেমন? স্যার কাজ করার তো অনেক অভিজ্ঞতা হলো আপনার, তো স্যার সবচেয়ে সুন্দর ব্যাপার আপনার কাছে কি লাগে এই সভাপতি পদে আসার পর থেকে? আসলে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো কার্যক্রম থেকে একটু ডিফারেন্ট, অবশ্যই, তাই না? হ্যাঁ একদম। এইখানে দায়িত্ব কি, ছেলে মেয়েরা ছোট্ট শিশু এখানে স্কুলে আসে, আস্তে আস্তে বড় হয়, ক্লাস প্লে গ্রুপ বলে একটা কথা আছে, যারা প্রি প্রাইমারি স্কুলে ভর্তি হয়। আমরা এখন সেই ক্লাস শুরু করেছি। এখন এই যে ছোট ছোট বাচ্চারা, তারা যখন স্কুলে আসে, তারা যখন একসাথে অনেক বাচ্চা সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমার মনে খুব আনন্দ লাগে। এবং এদের একদম সত্যি কথা। চেহারা এত সুন্দর, এত ফুটফুটে মাশাআল্লাহ। তারা, যে হাসি মুখে আমাকে সালাম দেয়, তখন আমার মনটা ভরে ওঠে। একদম মন জুড়িয়ে যায়, একদম। এটা আসলে খুব সত্যি কথা। এটার অনুভূতিটা একমাত্র শিক্ষকরাই নিতে পারে। এবং আমার মনে হয় যে আমি যদি স্কুল না দিতাম, তাহলে তো এতদিন আমি বেঁচেও থাকতে পারতাম না। কারণ এটা আমাকে জীবনের অনেক প্রেরণা দিচ্ছে, অনেক উৎসাহ দিচ্ছে, কর্মক্ষেত্রে আনন্দ অ্যাক্টিভ দিচ্ছে। রাখতেছে খুব, Right. একদম। তো স্যার এরপরে আমার আপনার কাছে যেই প্রশ্নটা থাকবে যে আমি শুনেছি আপনি ব্যাংকের জিএম ছিলেন, তো এই যে একজন ব্যাংকের জিএম থেকে একজন বিদ্যালয়ের সভাপতি আসার মধ্যে আসলে কারণটা কি, এবং এই দুইটা জীবনের মধ্যে আপনার কাছে পার্থক্যটা কি মনে হচ্ছে? দেখো, শিল্প ব্যাংকের চাকরি একটি সরকারি চাকরি প্রতিষ্ঠান, সেইখানে কর্মপরিধি হইল, আমাদের কাজ ছিল প্রাইভেট সেক্টরে লোন বিতরণ করা। কি জন্য? ইন্ডাস্ট্রি দেওয়ার জন্য। এটাকে বলা হয় ডিএফআই, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন। আমি এখানে ক্লাস 1 অফিসার হিসাবে জয়েন করি, লাস্টলি আমি জেনারেল ম্যানেজার হিসাবে রিটায়ার করি। এখন এই যে স্কুলে আসা, এটার ব্যাকগ্রাউন্ড তো বললামই, কিভাবে আমি হলাম। আমি তো আমার মনের সে আবেগের ভিত্তিতে আমি এই স্কুল প্রতিষ্ঠা করেছি এবং স্কুল পরিচালনা করে আসছি। এইখানে ওইখানকার কর্মপরিধি আর এইখানকার কর্মপরিধি টোটালি ডিফারেন্ট। আমি এইখানে নিজের অন্যভাবে এনজয় করি। আমার চাকরি জীবনেও আমি যথেষ্ট এনজয় করেছি, অত্যন্ত সন্তুষ্টির সাথে আমি চাকরি করেছি। কারণ এখনকার ছেলেপেলেরা যেভাবে পাশ করে আসে, আমরা কিন্তু সেভাবে করিনি। আমি মুন্সিগঞ্জ হাই স্কুল থেকে পাশ করে ঢাকা কলেজে পড়েছি, ঢাকা গভর্নমেন্ট কলেজ, এদের নাকি বেস্ট কলেজ ইন দ্য কান্ট্রি টাইম। তারপরে সেখান থেকে আমি কিন্তু ক্লাস 8 থেকে আবার বৃত্তি পেয়ে আসছি, 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। তারপরে আমি মেট্রিকেও ফার্স্ট ডিভিশন পেয়েছি, সেখানেও আমি বৃত্তি পেয়েছি। ঢাকা কলেজে ভর্তি হয়েছি, সেখানেও হাইয়েস্ট ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি এবং সেখানে বৃত্তি করেছি। পরে ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে অনার্স ও মাস্টার্স করেছি। মানে আসলে এতটা ইন্সপায়ারিং একটা মানুষের সাথে আমরা আজকে বসে আড্ডা দিচ্ছি যে আসলে আমরা সকলেই খুব আনন্দিত, এবং দর্শক ও শ্রোতা বন্ধু যারা রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং সাথে কিন্তু রয়েছে আজকে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, আমার ক্যাম্পাস অনুষ্ঠান। এবং আমার ক্যাম্পাস অনুষ্ঠানে কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে আমাদের পঞ্চেশ্বর আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার। তো স্যার পরবর্তী প্রশ্নটা আমার কাছে থাকবে যে বর্তমানে কিন্তু শিক্ষা ব্যবস্থায় আমাদের বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, এবং এটা একটা কমন ব্যাপার হয়ে গিয়েছে আমাদের টিচারদের জন্য বা শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা অঙ্গনের সাথে যারা জড়িত রয়েছে তাদের ক্ষেত্রে। তো আপনার কাছে কি মনে হয় বর্তমান সময়ে শিক্ষার্থীদের আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? আসলে আমি যখন ছাত্র ছিলাম, আমার পড়াশোনার খরচ চালানোর কোনো লোক ছিল না। অনলি আমি আমার স্কলারশিপের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, সারা জীবন সরকারি টাকায় পড়াশোনা করেছি। এখন তখনও আমি অনুভব করতাম
যে সরকার বিভিন্ন খাতে অনেক কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু শিক্ষা খাতে সেই পরিমাণে ব্যয় নাই। যেমন ধরো, আমি যখন ক্লাস 8-এ ট্যালেন্টগুলি বৃত্তি পেলাম, আমার মাসিক বৃত্তির পরিমাণ ছিল মাত্র 32 টাকা। এখন এই 32 টাকা পাকিস্তান আমলে মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্টে ছিল, কিন্তু পরে যখন আমি ঢাকা কলেজ থেকে বৃত্তি পেয়ে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম, দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে কিন্তু জীবনযাত্রার মান উন্নত হয়নি, বরং নিচে নেমে গেছে, কারণ দ্রব্যমূল্য বেড়ে গেল। হ্যাঁ, ফলে ওই বৃত্তির টাকা দিয়ে আর আমাকে চালানো সম্ভব ছিল না। তখন আমি খুবই একটা হতাশাব্যঞ্জক অবস্থার মধ্যে কাটাইছি। তারপরে আমাকে একসাথে পড়াশোনা শেষ করে একই সাথে আবার প্রাইভেট টিউশনি করতে হয়েছে। যাই হোক, সেখানে মোটামুটি ভালো টাকা পেয়ে যেত, সেটা দিয়ে চলতে পারতাম, কিন্তু পারিবারিকভাবেও আমাকে সহায়তা করতে হতো। এখন এই যে বর্তমানে লেখাপড়ার যে পরিস্থিতি, এখানে সবচেয়ে জটিলতা হলো এই যে 2 বছর আগে এই আসলো, কিনা বলে ওই যে তোমার ভাইরাস, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের সময় আমরা এই বাচ্চাদের হাতে মোবাইল উঠিয়ে দিয়েছি। এই মোবাইল এখন আমাদের শিক্ষাক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা এখন মোবাইলের এত আসক্তি যে তারা পড়াশোনা থেকে মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে। দ্বিতীয় হলো, আমার এলাকায় বিশেষ করে পঞ্চশাল আইডিয়াল ইনস্টিটিউটের চারিপাশে যে পরিবেশ আছে, সেখানকার লোকজন শিক্ষাগত অগ্রগতি একেবারে নাই বলতে হিসাবে, তারা শুধু অর্থ উপার্জনে ব্যস্ত থাকে, তাদের ছেলে মেয়েদের প্রতি তারা কোনো দৃষ্টি দেয় না। ফলে ছেলে মেয়েদেরকে শিক্ষার প্রতি অনুরাগী করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবু আমরা চেষ্টা করছি, আমরা প্রায় প্রতি মাসে বিভিন্ন ক্লাসের গার্জিয়ানদের নিয়ে, অভিভাবকদের নিয়ে একত্রে বসি, তাদের সমস্যা আমরা জানার চেষ্টা করি, আমাদের সমস্যা তাদেরকে জানাই। তারপরে সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা নেই কিভাবে শিক্ষাকে আরও বাচ্চাদেরকে অনুপ্রাণিত করার জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা যেতে পারে, সেইভাবে আমরা আগাচ্ছি। তবে আমি মনে করি শিক্ষাক্ষেত্রে সরকারের আরও অনেক বাজেট বাড়ানো দরকার। শিক্ষার আসল মেরুদণ্ড হল শিক্ষক। শিক্ষকের যদি যোগ্যতা না থাকে, শিক্ষক যদি ভালো লেখাপড়া না করতে পারে, তাহলে কিন্তু ছাত্র ভালো শিক্ষা পাইতে পারে না। এখন এই ক্ষেত্রে আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরো, আমরা একজন শিক্ষককে আমাদের প্রাইমারি স্কুলে খুব অল্প বেতন দিয়ে থাকি, হাই স্কুলে যদিও আমার টিচাররা অনেক ভালো বেতন পায়, তারপরেও আমার স্কুলের বেতন টোটাল আমার বেতন আসে মাসিক প্রায় 7.5 লক্ষ টাকা। ইটস এ হ্যান্ডসাম অ্যামাউন্ট। এই অনুপাতে আমার স্কুলের ইনকামটা সেভাবে আসে না। তারপরে প্রতি বছর স্কুলে বিভিন্ন রকমের ব্যয় রয়েছে। এই ব্যয় মেটানোর পরে স্কুলের যে আয় হয়, আয় দিয়ে ব্যয়টা পুরোপুরি মেটানো সম্ভব হয়ে ওঠে না। আমি মনে করি সরকারি স্কুল, যেমন এখন প্রাইমারি স্কুলে যারা চাকরি করে তারা সরকারি স্কুলে বেতন পায়, তাদের বেতন আমাদের তুলনায় এমনিতেই বেশি। তারপরে গভর্নমেন্ট স্কুল যেগুলো, সেখানেও সরকারি সুযোগ সুবিধা আমাদের সাথে অনেক বেশি। আমরা সেই দিক থেকে সম্পূর্ণভাবে আমাদের নিজের টাকা নিজের চলতে হয়। তবে জায়গা বিশেষ আমার এলাকা হিসাবে আমি একটু কঠিন সমস্যার মধ্যে আছি, কারণ আমার অভিভাবকরা সেরকম শিক্ষা সচেতন না। তবে আস্তে আস্তে তারা ডেভেলপ করছে। আমি আশা করি এই সমস্যাটা আমি কাটায় উঠতে পারবো। ইনশাল্লাহ স্যার। আসলে এই কথাটা একেবারে সত্যি যে শিক্ষার মেরুদণ্ডই কিন্তু একজন শিক্ষক, এবং সেই উদ্দেশ্যে আমি কথা বলবো। আজকে কিন্তু 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। তো স্যার, আপনাকেও বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা। এবং আমিও যেহেতু একটু টুকিটাকি শিক্ষকের মধ্যে পড়ি, তো আমি নিজেকেও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের সাথে যে সকল শিক্ষকরা যুক্ত রয়েছে সকল শিক্ষককে আমি জানাচ্ছি আজকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা। আসলে ব্যাপারটা এরকমই, কখনো হয়তো এরকম হয়েছে যে আমরা কারো হাতে খড়ি নিয়েছি, তো সেই শিক্ষকদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, এবং এখনো যে শিক্ষকের হাত ধরে এখনো জীবনযাত্রায় পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা। এবং সত্যি কথা বলতে যে একটা ভালো লাগার বিষয়, যেহেতু আমি প্রি প্রাইমারি টিচার, তো ওই ক্ষেত্রে আসলে খুব ভালো লাগে
যখন বাচ্চাদেরকে আর কি নিজের হাতে ধরে ধরে লেখা শেখাই, মানে এটা আসলে সত্যি অন্যরকম সুন্দর একটা অনুভূতি। এই কাজটার সাথে আসলে আমি যদি বললাম এখানে সমাজ সেবার মানে আমি তো আপনাদেরকে অনেক বলি সমাজসেবী হওয়ার জন্য, স্বেচ্ছাসেবামূলক কাজ করার জন্য। তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে চমৎকার এবং সুন্দর স্বেচ্ছাসেবা করার মাধ্যমটাই হলো যে শিক্ষকতা করা। শিক্ষকতা করার মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র যে একটা হ্যান্ডসাম স্যালারি পাই বা পরিচিতি পাই এরকম কিন্তু না, জীবন করার কারিগর কিন্তু বলা হয় একজন শিক্ষককে। তো আশা করবো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সকলের জীবনে শিক্ষকের গুরুত্বটা আসলে ঠিক কতটুকু আসলে। এবং অনেক শিক্ষক আছে আমি যাদেরকে দেখেছি যারা শুধুমাত্র একটা হ্যান্ডসাম স্যালারির জন্য আসলে টিউশনি বা হচ্ছিল যে একটা স্কুলে জব করে না, তারা সম্মানের জন্য এবং বাচ্চাদেরকে ভালোবেসে আসলে তারা তাদের চাকরিটা করে। এবং আমাদের পঞ্চশ্বর আইডিয়াল ইনস্টিটিউটে কিন্তু এরকম অনেক শিক্ষক রয়েছে। এবং পরবর্তীতে আমি স্যারকে যে কথাটি বলবো যে যেহেতু আমরা শিক্ষকের প্রসঙ্গে এসেছি, তো স্যার আপনার কি মনে হয় যে আপনার বিদ্যালয়ের শিক্ষকরা আসলে কেমন? আমি প্রথমে প্রি প্রাইমারি টিচারদের কথাই জিজ্ঞেস করব। আসলে আমি এখানে তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। জি, সেটা স্যার। হলো বিশ্বে শিক্ষার মান, শিক্ষা ব্যবস্থাটা আমাদের থেকে অনেক উন্নত। একদম। আজকে সকালে আমি টিভিতে, ইউটিউবে জাপানের একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভীষণভাবে ব্যাপকভাবে কিভাবে স্কুল পরিচালিত হচ্ছে, তাদেরকে স্কুলে লাঞ্চ দেওয়া হচ্ছে, বাচ্চারা নিজেরা সেই লাঞ্চ প্রিপেয়ার করছে, নিজেরা নিজেদেরকে সার্ভ করছে, যারা একটু বড় তারা ছোটদেরকে সার্ভ করছে। অত্যন্ত সুন্দর পরিবেশ, অত্যন্ত হাস্যমুখর পরিবেশে বাচ্চারা লেখাপড়া করে। আমাদের কিন্তু সেরকম পরিবেশ আমরা তৈরি করে উঠতে পারছি না, না। বিগত ভেরিয়াস লিমিটেশন। স্যার, সবচেয়ে বড় এছাড়াও reason- আমাদের সমাজ ব্যবস্থাটা আসলে এখনো ওরকম ডেভেলপড হয়ে ওঠেনি আমাদের সোসাইটি এবং আমাদের কান্ট্রিতে। যেমন আমি যদি স্যার একটা এক্সাম্পল বলি, যেমন আমি এটা নিজে দেখেছি, আমার আপুর মেয়েরা পড়াশোনা করে, তো ওদের বিদ্যালয় হয়েছে কি ওর মানে আমার যে ভাগ্নি আছে ভাগ্নির ফ্রেন্ড, তো ছোট তো ক্লাসে হলো যে টয়লেট করে দিয়েছে। তো ওই ক্ষেত্রে আমাদের দেশের স্কুলগুলোতে হলে কি হতো যে ছি ছি বুয়াকে ডাকো বা ওর আব্বু আম্মুকে ডাকো, পরিষ্কার করতে বলো, ওকে নিয়ে যাও, ওকে ক্লাস থেকে বের করতো। কিন্তু ওই স্কুলের ব্যাপারটাই ছিল অন্যরকম। ওনার যেই টিচার ওইখানে ছিল উনি নিজে বাচ্চাকে যে ক্লিন করে দিয়েছে এবং ক্লিন করে ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। এবং ওই স্কুলের নিয়মটাই যে বাচ্চাদেরকে আর কিছু না শুধু এক সেট এক্সট্রা জামা কাপড় দিয়ে দেয়, ওদের বই খাতা প্লাস যে পানি খাবার সব আগে থেকে বিদ্যালয়ে থাকে। তো ওই ক্ষেত্রে ওনারা সব একদম ক্লিন আপ করে ড্রেস চেঞ্জ করে দেওয়ার পর ওই যে ড্রেসগুলো ছিল ওগুলো আলাদা একটা পলিথিনে র্যাপ করে দিয়ে দেয়। এবং এরপরে যে ওনারা ওদের প্যারেন্টসকে কল দিয়েছে কোনো বিচার দেওয়ার জন্য বা কোনো কিছু করার জন্য বিষয়টা অবগত করেছে। এবং গল্প শুধু এতটুকু বলছে আপনার বাচ্চাটা হয়তো ভয় পাচ্ছে বা ও নার্ভাস হচ্ছে, আপনি ওকে একটু হাত করেন, একটু জড়িয়ে ধরেন, আপনার বাচ্চাটা শান্ত হবে। মানে আমাদের দেশের তুলনায় বাকি দেশগুলোতে শিক্ষা ব্যবস্থার মান এবং ওদের চিন্তাধারা পুরোপুরি ভিন্ন স্যার। এবং সত্যি আমাদের দেশটা হয়তো কোনো একদিন এমন হবে, তবে সত্যি কথা বলতে গেলে যে এখনো কিন্তু এরকম টিচার রয়েছে যারা বাচ্চাকে আগে শান্ত করবে যে কিছু হয়নি, তুমি শান্ত হও, এটা কোনো বড় ব্যাপার না বাবা, এরকম হয়ে যেতেই পারে, তাই তো স্যার? এখন আমি যেটা হ্যাঁ, বলতে স্যার। যে বলা আমার শেষ হয়নি, সেটা হলো যে দক্ষিণ কোরিয়া আমাদের একটা দেশ, জি স্যার। যে দেশটা আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা এখন অনেক উন্নত দেশের পর্যায়ে রয়েছে। তো সেই দেশের সরকার এই শিক্ষার জন্য যে কাজটা করেছে সেটা হলো ইউনিভার্সিটি থেকে যারা হাইয়েস্ট ডিগ্রি লাভ করবে এবং 1 থেকে 10-এর মধ্যে যাদের পজিশন থাকবে তাদেরকে বাধ্যতামূলকভাবে এই প্রাইমারি স্কুলে শিক্ষকতা। চাকরি করতে হয়। ফলে প্রথমে একেবারে প্রি প্রাইমারি, তারপরে প্রাইমারি, তারপরে হাই High স্কুল, school। এভাবে ধীরে ধীরে তারা উপরের দিকে আগে যায়। আমাদের এখানে কিন্তু এই ব্যবস্থাটা নাই। এখন একটা ছেলে যে নাকি এত ভালো রেজাল্ট করে বের হলো, তাকে কিন্তু সেই ধরনের সম্মানীয় দিতে হবে যদি হ্যাঁ। বিদ্যালয় শিক্ষার জন্য তাদেরকে আনতে হয়। একদম। আমাদের দেশে কিন্তু সেই ব্যবস্থাটা নাই। যেমন আমার স্কুলের কথাই যদি আমি বলি, আই ডু নট হ্যাভ এনি হেল্প ফ্রম এনিওয়ার। আমার গার্জেনরা আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করে না, বরং অনেক অভিভাবককে আমাকে সহায়তা করতে হয়। কিরকম ভাবে? যেমন আমি কিছু নীতি নির্ধারণ করে রেখেছি, কোনো গার্জিয়ান যদি আমার স্কুলের বাচ্চার গার্জিয়ান মারা যায়, বাচ্চারা যদি অভিভাবকহীন হয়ে পড়ে, আমি তাকে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করাই। 2 নম্বর,
কোনো বাচ্চা মেরিটোরিয়াস কিন্তু বাবা গরিব, আর্থিক অবস্থার জন্য পড়াশোনা করাতে পারে না, আমি ওই বাচ্চাকে কিন্তু বিভিন্ন সুবিধা দিয়ে থাকি, যেমন আবৃত্তি করা, বেতনে ভর্তিতে কম নেওয়া, এরকম বিভিন্ন সুবিধা। তৃতীয়ত যারা নিহত একেবারে নিতান্তই গরিব তাদের বেলায় আমি সম্পূর্ণ করার খরচ ছাড় দিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে একদম। যে আমার একার পক্ষে এত কিছু করা কিন্তু সম্ভব না। ঢাকাতে বা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আছে সেখানে বিভিন্ন রকমের ডোনেশন পায়, আমার এখানে কিন্তু ডোনেশনের কোনো ব্যবস্থা নেই, কেউ আমাকে ডোনেশন দেয় না, উল্টে আমারই ডোনেশন দিতে হয়। এই হয়েছে অবস্থাটা, যার জন্য শিক্ষার মান বাড়াতে হলে টিচারদেরকেও আসলে ভালো বেতন দিতে হবে। এক, দুই নম্বর হলো ভালো মেরিটোরিয়াস শিক্ষক, ভালো রেজাল্ট করছে এরকম শিক্ষক, যাদের শিক্ষকতা করার জন্য মন মানসিকতা সেরকম রয়েছে, তাদেরকে দিয়েই স্কুল চালাইতে হবে। মনে রাখতে হবে শিক্ষার মান নির্ভর করে ভালো শিক্ষকের উপরে। আর এটা একদমই সত্যি কথা। আর আমার কাছে মনে হয় যে মাস শেষে সবাই আসলে মানে একটা হ্যান্ডসাম স্যালারি সবাই এক্সপেক্ট করে। তো ওই ক্ষেত্রে মানে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের বেতনটা বাড়ানো এটা একটা খুবই নেসেসারি একটা বিষয়। কারণ যখন আমরা সকলে কিন্তু মানুষ, নিজেদের মধ্যেও একটা রিয়েলাইজেশন রয়েছে যে আমার বেতনটা এরকম, তো আমার কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ঠিক এতটুকু পরিমাণ এফোর্টস দিতে হবে, এদের প্রতি কিন্তু আমাদের ওই টেক কেয়ারটাই করতে হবে। কিন্তু যখন বেতন কম থাকে তখন কিন্তু নর্মালি এই ব্যাপারটা চলে আসে, আর এতটুকু বেতনে কি আর এফোর্ট দিব, কি আর করবো, এতটুকু করাইতেছে এতটুকুই বেশি। এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার। কারণ হচ্ছে যে আপনি যখন দেখবেন আপনি কোনো একটা কম স্যালারিতে একটা স্কুলে বা একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতেছেন, তখন আপনার চিন্তা থাকবে এইখান থেকে কিন্তু আমার একটা মানে ওইরকম স্যালারি আসতেছে না হ্যান্ডসাম, মানে মান্থ শেষে একটা হ্যান্ডসাম স্যালারি আসলে হয়তো বা আমার অন্য কোনো কাজ করতে হতো না। কিন্তু যখন আমি দেখবো যে না আমার হাত খরচটাই উঠতেছে না, তখন কিন্তু আমার পাশাপাশি আরো অন্য একটা জব বা টিউশনি এগুলো কিন্তু করতে হয়। তো ওই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এরকমও হয়ে যায় যে আমরা আসলে যে শিক্ষা প্রতিষ্ঠানে জব করি ওইখানে থেকে আসলে আমাদের যে অন্য কোনো জব বা টিউশন লাইফ আছে ওগুলোর প্রতি আরো বেশি এফোর্ট দিয়েছি। কারণ আমাদের কাছে মনে হয় যে আমরা একটা স্কুলে 4-5 ঘন্টা সময় দিয়ে এতটুকু একটা স্যালারি পেতেছি, কিন্তু ওইখানে আমরা মাত্র 1 ঘন্টা বা 1 ঘন্টারও কম সময় দিয়ে হয়তো আমরা এর থেকে বেশি স্যালারি পাইতেছি। তো এই জন্য কিন্তু আমরা ওইখানে বেশি এফোর্টসটা দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আসলে স্যালারির জিনিসটা আসলেই কিন্তু খুব দৃষ্টিকটু একটা বিষয় হয়ে উঠেছে। তো এই বিষয় আসলে আমাদের এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য, আমি তো আগেই বললাম, শিক্ষককে অবশ্যই তার উপযুক্ত স্যালারি দিতে হবে। এখন দেখো আমাদের বাচ্চাদের প্রতি বেশি নজর দিতে হয়, একদম বেশি কষ্ট করতে হয়, বেশি টেক কেয়ার করতে হয় কোনখানে ছোট বাচ্চাদের। কিন্তু আমি যদি এখন একটা ছোট নার্সারি বা প্লে গ্রুপের বাচ্চার জন্য বেতন 1,000 টাকা বা 2,000 টাকা দাবি করি, তাহলে কিন্তু আমার উপর সবাই ক্ষিপ্ত হয়ে আসবে। আমাদের সিস্টেম হলো প্রয়োজনীয় যা তার উল্টো। একদম যেমন স্যার যেটা সত্যি কথা যে প্লের বাচ্চাদের ক্লাস করতে গেলে মানে একদম হিমশিম খেয়ে উঠতে হয়। যে কারণ স্যার আমরা যদি একটা বাচ্চা, আমরা জানি বাচ্চা টেক কেয়ার করাটা কতটা ডিফিকাল্ট, একটা বাচ্চার জন্য কিন্তু একটা মায়ের সারাদিন তাকে চোখে চোখে রাখতে হয়, একটু চোখ সরলে কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। ওইখানে মানে প্লের ক্লাসে যখন এতগুলো বাচ্চা থাকে, আমরা যদি সামনে দিয়ে একটা বাচ্চাকে যে পিছন দিয়ে দেখি আরেকটা বাচ্চা হয়তো ব্যথা পেয়ে যেতেছে বা দুষ্টুমি করতো, এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে ওঠে। এবং মাঝে মাঝে এরকমও হয়ে যায় যে নিজেকে পাগল মনে হয় স্যার ক্লাস করাতে গেলে। বাট তবু হচ্ছিল যে আমাদের সাথে যে টিচার থাকে তারাও খুব হেল্পফুল হয়। যদি আমরা কখনো বলি যে ক্লাসে খুব খারাপ লাগতেছে বা আর বাচ্চারাও আসলে খুব শান্ত হয়ে যায় যখন যে বলে যে আজকে মিসের শরীরটা খারাপ, তোমরা একটু শান্ত থেকো আজকে। এবং আসলে হয় কি ওরা যখন নতুন নতুন স্কুলে আসে তখন একটু হইচইটা বেশি থাকে, আস্তে আস্তে যখন অভ্যস্ত ওঠে তখন আর ঠিক থাকে, তখন আর কি ওরা নার্সারি কেজিতে উঠে যায় একটু হয়ে যায় ভদ্র। কিন্তু প্লে ক্লাসটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে ওঠে। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে তো আমরা এই বিষয়ে কথা বলছি এবং এরপরে আমার স্যারের কাছে যে প্রশ্ন থাকবে যে প্রযুক্তির বিষয়, যেমন স্মার্টফোন বা ইন্টারনেট শিক্ষার্থীদের পড়াশোনায় আপনার কাছে স্যার কি মনে হয় ইতিবাচক কোনো প্রভাব ফেলতেছে নাকি নেতিবাচক? আমি এবং এই প্রশ্নটা বড় স্টুডেন্টদের ক্ষেত্রে। সব জিনিসের দুইটা সাইড রয়েছে, ডেফিনেটলি একটা খারাপ দিক। এখন এই যে স্মার্টফোন আর কি আছে ইন্টারনেট, এই দুইটা কিন্তু বর্তমান বিশ্বে অনেক ডেভেলপড,
আমরা তার চেয়ে তো অনেক লো লেভেলে আছি। আমাদের দেশের একটা ছেলে এসএসসি পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করে কিছুই করতে পারে না, কোনো জবও পায় না, ইভেন প্রাইমারি স্কুলের জবও পায় না। এখন দেখা গেল যে আমি ইন্ডিয়ার কথায়, আমাদের পাশের দেশ, এইটার ইয়েতে একটা ইয়ে করছে, কি বলে, কম্পিউটার ভিলেজ প্রতিষ্ঠা করছে ইন্ডিয়াতে, বেঙ্গালোরে। সেই বেঙ্গালোরে এই ভিলেজটা প্রতিষ্ঠা করার পরে ইন্ডিয়ার যে আইটি মিনিস্টার ছিল, সে ওই মিনিস্টার উদ্বোধনী অনুষ্ঠানে গেছে। সৌভাগ্যক্রমে ওই সময় টিভি চ্যানেলটা আমার ওইখানে ধরা ছিল। আমি দেখলাম উনি ওনার বক্তৃতায় বললেন যে দেখো, এই যে আমরা ভিলেজ করলাম, এখানে এরকম সুযোগ সুবিধা হবে যে একটা ছেলে বা মেয়ে যদি মানে এসএসসি বা এসএসসি পাস করাও হয়, সে যদি একটা পিসি কম্পিউটারও চালাতে পারে এবং তার যদি একটা ভালো ইন্টারনেট, স্ট্রং ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে ওই স্টুডেন্টরা তার প্রতিদিনে কমপক্ষে $100 ইনকাম করা সম্ভব। হ্যাঁ, কিভাবে ব্রাউজিং করে জব কালেকশন করা যায়। হ্যাঁ, এখন এই ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের দেশে, যেটা সবচেয়ে ল্যাকিং, সেটা হলো লিডারশিপ। আমরা যখন স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা হিস্টোরি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট করেছি অনার্সে মাস্টার্সে যাইয়া। সেখানে দেখা গেছে জাপান একটা দেশ, সেখানে দেখো বর্তমান শাসক ব্যবস্থা তো অনেক উন্নত। এর আগে প্রথম একেবারে অধপতিত অবস্থা থেকে যারা ক্ষমতায় আসলে নিজি শাসক বলা হতো, তারা দেশকে চিন্তা করে দেখলো দুইটা জিনিসের উপর একটা দেশের উন্নতি সব নির্ভর করে। সেটা হলো কি? শিক্ষা, 1 নম্বর। এই শিক্ষার জন্য তারা কি করলো? তারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিক্ষিত লোকজনকে তাদের দেশে উচ্চ স্যালারি দিয়ে নিয়ে আসলো, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য। ফলে দেখো এখন কিন্তু জাপানে শিক্ষার হার প্রায় 100%, আর আমাদের শিক্ষার হার তার চেয়ে অনেক নিচে। তাও যেটুকু আছে সেটাও আমরা যেমন সাইন করতে পারলেই তারা শিক্ষিত বলি, কিন্তু এটা কোনো শিক্ষিত না। শিক্ষিত হলেও শিক্ষার মাধ্যমে তার জীবনের মান উন্নয়নের একটা পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। এখন এই যে জাপান এত উপরে আগায় গেল কিভাবে? আরেকটা জিনিস, তারা শিল্প ক্ষেত্রে অনেক জোর দিচ্ছে। তাদের কিন্তু ওরকম জমাজমিও নাই, তাদের জনসংখ্যা বেশ ঘনবসতি, তাদের ইনকাম তখন খুবই লো লেভেল ছিল। তারা তখন এই যে প্রথমে লোহাকে ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতি, তারপর যন্ত্রপাতির পার্টস এগুলি তৈরি করা শুরু করলো। এবং সেটা দিয়ে মনে রাখতে হবে যে 1 কেজি লোহা দিয়ে যদি স্পেয়ার পার্টস তৈরি করা হয়, সেই স্পেয়ার পার্টস কিন্তু $1,00,000 বিক্রি করা সম্ভব। অথচ 1 কেজি লোহার দাম হলো কত? মাত্র $50। ওইভাবেই তারা তাদের মেধাটাকে ওইভাবেই কাজে লাগিয়েছে। আমরা এইখানে ওই যে লিডারশিপ আমাদের খুব অভাব। যেমন ধরো বর্তমানে এই যে আমাদের একজন লিডার, আমাদের প্রধান উপদেষ্টা, এত সারা বিশ্বব্যাপী নন্দিত একটি ব্যক্তি, সে কিন্তু দেশটাকে উঠে নেওয়ার জন্য অনেক সিরিয়াসলি শুরু করছিল। তাকে একজন প্রশ্ন করছিল ইউরোপিয়ান, যে স্যার, আপনি এই বৃদ্ধ বয়সে এত চঞ্চল হলেন কিভাবে? আপনার কি অবসরে যেতে ইচ্ছা করে না? সে জবাব দিছিল, অবসরে যাওয়ার সময় এটা নয়। আমরা যখন ছোটবেলা ছিলাম, লেখাপড়া করেছি, তারপরে কর্মজীবনে চলে আসছি, সেখানে আমরা ইনকাম করার চিন্তায় ব্যস্ত রয়েছি। এখন আমরা কর্মজীবন থেকে অবসর নিয়েছি, কিন্তু এটা এই নয় যে আমি আমার জীবনের সব কর্ম থেকে আমি নিজেকে অবসর নেব। আমি এখন বরং নিজেকে সব জঞ্জাল থেকে মুক্ত করে আরো জোরালো ভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। একদম এরকমটাই তো আসলে হওয়া উচিত, এবং এরকমটাই কিন্তু আমরা আসলে আশাও রাখি। তো পরবর্তীতে আমার স্যারের কাছে যে প্রশ্নটি থাকবে যে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মানে প্রতিদিন কোন কাজের অংশটা আপনার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য মনে হয় এবং একটু কঠিনও মনে হয়, কোন বিষয়টি? আসলে দেখো, আমি কিন্তু প্রতিদিন প্রায়
9টা থেকে 9:30টার মধ্যে স্কুলে পৌঁছাই এবং মাগরিবের সময় পর্যন্ত স্কুলে অবস্থান করি। এরকম হয় মাঝে মাঝে দেখি যে স্যার 8টার দিকেও চলে আসেন, হ্যাঁ, হ্যাঁ। এরকমও হয়। 8টার দিকে এখন আসি, কারণ সকালে এখন 8টায় ওই যে এসএসসি বেসের কোচিং ক্লাসটা শুরু করে, স্পেশাল ক্লাস, সেই ক্লাসগুলি নিজের চোখে দেখার জন্য বাচ্চাদের রেসপন্ড কেরম, টিচার কিভাবে পড়াচ্ছে, বাচ্চারা মনোযোগী কিনা, টিচাররাও সিরিয়াস কিনা, এগুলো অবজার্ভ করার জন্য টিচাররা সময় মতো স্কুলে আসলো। এবং স্যার সত্যি কথা বলতে গেলে স্যার কিন্তু সব দিকে একদম খেয়াল রাখেন। যেমন আমিও মানুষ, আমার ভুল হয় না এমন না, যেমন আমারও একদিন লেট হয়ে গিয়েছিল, তো আমি যে খুব অবাক যে স্যার মানে হচ্ছে যে গেটে বসে সবকিছু নজরদারি করছে। এবং আমার বাসায় আর সবচেয়ে দূরে হয়, মানে আমার বাসাটা একটু দূরে, এইদিকে বাসা তো যেতে সকাল দিকে রিক্সা মিশুক পাওয়াটা একটু টাফ, তো এই জন্য আমার প্রায় সময় লেটটা হয়, আমারই সবচেয়ে বেশি লেট হয়। তো ওই দিন আমি আসলে যে আমি নিজে আসলে খুব মানে সারপ্রাইজড যে আসলে মানে কিভাবে আর কি স্যার এখানে বসে আছে। তো আমি ঢুকতেও একটু ইতস্তত করতেছিলাম, পরে ভাবতেছি যে না, যত ইতস্তত করবো দেরি হবে, স্যারকে সত্যি কথা বলে ঢুকে যাই। তো স্যার সুন্দর মতো বললো যে আচ্ছা ঠিক আছে, যাও ক্লাসে যাও। তো এই বিষয়টা খুব ভালো লেগেছিল। এটা খুবই জরুরি, সময় মতো ছাত্র একদম। এবং শিক্ষক উভয়কে সময় মতো স্কুলে আসতে হবে। একদম। হ্যাঁ, আর সময় মতোই বেরোতে হবে, আগেও বের হওয়া উচিত না। মাঝখানে অনেক টিচার আছে অনেক সময় কর্তৃপক্ষকে না জানিয়ে না বলেই নিজের প্রয়োজনে বেরিয়ে চলে যায়। দিস ইজ ভেরি আনফর্চুনেট, হওয়া উচিত না। এখন তুমি যেটা বলছিলাম যে আমি স্কুলের সভাপতি হিসেবে আমার কাছে কোন জিনিসটা উপভোগ হলে এই যে আমি ক্লাসে যাই বসি, আমি যখন দেখি আমার শিক্ষক অত্যন্ত মমত্ব নিয়ে বাচ্চাদেরকে পড়াশোনাটা শেখানোর জন্য চেষ্টা করছে, এটা আমার কাছে ভালো লাগে। যদি অলস হয়, আর আমি থাকলে তো অলস হওয়ার সুযোগই নেই, কারণ শিক্ষকরা জানে তাইলে তার আপনি না থাকলেও স্যার আমার কাছে মনে হয় অলস হওয়ার সুযোগটা নেই, কারণ বাচ্চাদেরকে ওইভাবেই টেক কেয়ার করতে হয়, না হলে ওদের ওই আলসেমি করলে ওরা কিন্তু পড়াতে পারছে না, দোষটা কিন্তু আলটিমেটলি টিচারের ঘাড়ে পড়বে। সুযোগই নাই, একদম সুযোগই নাই। হ্যাঁ, উপরে ক্লাসগুলোতে এখন অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে, যেমন বাচ্চারা একদম পড়াশোনা করে না, বাসায় গিয়ে টিচাররা যেটুকু পড়ায় দেয়, আজকে যে হোমওয়ার্ক দেয় এই হোমওয়ার্কটা করে নিয়ে আসে না, পরের দিন ওই পড়াটা জিজ্ঞেস করলে তারা কোনো জবাব দিতে পারে না। জবাব দিতে পারে তার না। মানে হচ্ছে তারা বাসায় আদৌ পড়াশোনা। হ্যাঁ, আমিও ওই কয়েকদিন ক্লাস নিতে গিয়েছিলাম, তো তখন বিষয়টা খেয়াল করেছিলাম। তবে এদের প্রতি আরেকটু হচ্ছে যে নজর দিলে ঠিক হয়ে যাবে। তো এরপরে আসলে আমি বলবো যে আমরা ছোট্ট একটি ব্রেক নিব এবং ফিরবো, কিন্তু এই ব্রেকের পর কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এবং আমাদের আজকে বিষয়টি কিন্তু হচ্ছে যে আমার ক্যাম্পাসে আমরা প্লেয়ের হচ্ছে যে নিউ প্লে রয়েছে, নিউ প্লের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ছোট্ট একটি বিরতির পরে আমরা ফিরে এসে আপনাদের মাঝে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো। কোথাও যাবেন না, সাথে থাকুন এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স। ছোট্ট একটি বিরতির পর কিন্তু আবারও ফিরে এলাম আমরা আপনাদের সকলের এই পছন্দের অনুষ্ঠান, সকলের প্রিয় অনুষ্ঠান প্রতি রবিবারে আমার ক্যাম্পাসে। এবং আমার ক্যাম্পাসে কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে আমাদের একজন গণ্যমান্য বিশেষ অতিথি, আমাদের পঞ্চশাল আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি মহোদয় হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার। এবং আমি যেটা বলেছিলাম যে বিরতিতে যাওয়ার আগে ফিরবো কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে, এবং ফিরে যেহেতু এসেছি তো আর দেরি না করে আমি বলে দিচ্ছি, আমরা সকলেই কিন্তু জানি যে আগামী 7 তারিখ থেকে আমাদের প্রিয় পঞ্চশাল আইডিয়াল ইনস্টিটিউটে নিউ প্লে শাখার ভর্তি শুরু হচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু আমরা এখন শ্রোতাদেরকে জানিয়ে দেবো এবং আমাদের সাথে যে দর্শক বন্ধু রয়েছে তাদেরকেও আমরা অবগত করব। তবে এর আগে বলে দিচ্ছি, আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং 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 আপনারা জেনে থাকবেন যে আপনার প্রিয় কথা বন্ধু অনেক সাথে যুক্ত হওয়ার দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি মেসেজ অপশন এবং দ্বিতীয় মাধ্যমটি কমেন্ট সেকশন। প্রথম মাধ্যমের জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ঠিক মেসেজ অপশনে,
যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 717 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি গ্রুপ, যা একটু নিচে স্ক্রল করলে আপনার প্রিয় কথা বন্ধু অর্ণা এবং আমাদের যে বিশেষ গেস্ট রয়েছে হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার স্পেশাল লাইভটি পেয়ে যাবেন। তো সেখানে কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন এবং কেমন আছেন আপনারা সকলে। তো এগুলো জানানোর আগে কিন্তু আমি বলছিলাম যে আমরা সকলে কিন্তু জানি আগামী 7 তারিখ কিন্তু খুব সুন্দর করে আমাদের পঞ্চশর আইডিয়াল ইনস্টিটিউটের নিউ প্লে শাখা ভর্তি শুরু হচ্ছে। এবং আমাদের এই ভর্তি বিষয়ে আসলে আমরা এখন আমাদের যে সভাপতি মহোদয় রয়েছে হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারের কাছ থেকে আমরা আসলে জানতে চাইবো যে আমাদের এই ভর্তি প্রসঙ্গে যা যা প্রশ্ন রয়েছে আমরা সেই প্রশ্নগুলি আসলে স্যারকে এখন করব। এবং প্রথমে আমি স্যারের কাছে জানতে চাইবো যে স্যার এই নতুন শাখায় ভর্তি হতে নিউ প্লেতে ভর্তি হতে আমাদের শিক্ষার্থীদের কি কি নিয়ম বা প্রক্রিয়া অনুসরণ করতে হবে? আসলে মাইকের কাছে যে বললে ভালো হয়। এই যে এই নিউ প্লে কনসেপ্টটা, এটা এই পঞ্চশর আইডিয়াল থেকে উৎপত্তি। আমরা লক্ষ্য করছিলাম যে প্লে গ্রুপ থেকে আমাদের ক্লাস শুরু পঞ্চশর আইডিয়ালে। এখন প্লে গ্রুপে যেসব বাচ্চারা ভর্তি হতো দেখা যেত তারা অনেকেই কলমটাও ধরতে জানে না, কলম আসলে শুরু হয় না, তাদের কার্টুন দিয়ে লিখতে হয়, অথবা তারা একেবারে সামান্যতম লেটার বর্ণের অভিজ্ঞতা তো অনেকের নাই, লেখাও পারে না, পড়তেও পারে না। তো এখন আমরা প্লে গ্রুপের জন্য এত সীমিত পড়াশোনা করতে হয় যে যা ফলে তাদেরকে পরবর্তী ক্লাসে উন্নীত করা একটু কঠিন হয়ে পড়ে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে প্লে গ্রুপের পূর্বেই অন্তত 2 বা 3 মাস আমরা বাচ্চাদেরকে একটু পড়ালেখার সাথে সম্পৃক্ত করবো। এবং এটা আরো এই লক্ষ্যে যে অনেক পরিবারে আছে যেখানে বাপ মাও লেখাপড়া জানে না, তারা তাদের বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর জন্য কোনো প্রচেষ্টা গ্রহণ করে না। ফলে ওই বাচ্চাগুলি আসলে এখানে এসে প্লেতে ভর্তি হয়ে কিংবা নার্সারিতে ভর্তি হয়ে কিছুই দিতে পারে না, কিছুই গ্রহণ করতে পারে না। এই কারণে আমরা ভাবলাম যে অন্তত ক্লাস শুরু করার 3 মাস আগে থেকে আমরা ফ্রি অফ কস্ট, অর্থাৎ বেতন লাগবে না যদি ভর্তি হতে হয়, এইভাবে বাচ্চাদেরকে স্কুলে এনে একটু আপডেট করার চেষ্টা করি। এবং এখানে দেখা যায় কিছু কিছু বাচ্চা আবার গার্জিয়ানরা তাদেরকে বেশ সুন্দরভাবে আগে নিয়ে গেছেন, তাদেরকে আরেকটা বছর প্লেতে রাখাটা যুক্তিযুক্ত না, কিন্তু আমরা এই 3 মাসের ক্লাস করার ফলে আমরা বুঝতে পারি কোন বাচ্চাটা প্লেতে না রেখে নার্সারিতে ভর্তি করলে সুবিধা হয়। সরাসরি তাদেরকে জানুয়ারিতে নার্সারিতে ভর্তি করতে, এতে করে উনি যেই বাচ্চার যতটা যোগ্যতা সেই বাচ্চাকে সেই অনুযায়ী প্লে গ্রুপে অথবা নার্সারিতে উন্নীত করে দিই আমরা। তো স্যার আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে আমাদের এই নতুন যে প্লে শাখা রয়েছে, প্লে শাখায় ভর্তি হতে আসলে শিক্ষার্থীদের কি কি নিয়ম অনুসরণ করতে হবে? প্রথমে বাচ্চাদের যে কি বলে এটা জন্ম নিবন্ধন একটা বাধ্যতামূলকভাবে দিতে হয়। জন্ম নিবন্ধনের ফটোকপিটা দিবে। আর স্যার বাচ্চার যে বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, তারপরে ছবি, পাসপোর্ট সাইজ ছবি, বাবা মায়ের ছবি এবং বাচ্চার ছবি, এইগুলো দিয়ে একটা ভর্তি ফর্ম আছে আমাদের। ওই ফর্মটা ফিল আপ করলে বিস্তারিত তথ্য আমরা পেয়ে যাই। সেই ফর্মটা ফিল আপ করার পরে এই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে, আর ভর্তির একটা ফি আছে, ভর্তি ফিটা ঠিক না, এটা হলো অ্যাডমিশন ফি আমরা নেই, যেটা নাকি পরবর্তী জানুয়ারিটা ফিরে অ্যাডমিশন দিতে হয় না। এই অ্যাডমিশন ফিটা আসলে আমি সেই পরিমাণে আমরা এই বছর এটা একটু উন্নীত করার চেষ্টা করছি, কারণ আমাদের যে ইনকাম এখান থেকে হয় সেটা দিয়ে আমাদের টিচারদের বেতনটাও আমরা পেয়ে থাকি না। তার জন্য আমরা একটু এবার আগে 3,000 টাকা ছিল বার্ষিক একীভূত, সেটাকে আমরা 4,000 টাকা উন্নীত করছি। আর বেতন 500 টাকা আগে ছিল, এখন 500 টাকা। আচ্ছা, তো আমি যে আপনাদের সুবিধাটা আবারও বলে দিই যে আমাদের নিউ প্লে শাখায় ভর্তির নিয়মটি হলো আমাদের পঞ্চশর আইডিয়াল ইনস্টিটিউটের
যে আমাদের বিদ্যালয়ের একটি ফর্ম রয়েছে, ওই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ভর্তি করার জন্য ছাত্রছাত্রীদের জন্ম নিবন্ধনের ফটোকপি এবং বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এক কপি করে এবং এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি। সেটা কি স্যার গার্ডিয়ানদের ছবিও দিতে হবে সাথে? আচ্ছা, তো গার্ডিয়ানদের ছবিও সাথে দিতে হবে এবং সাথে বাচ্চার ছবিও দিতে হবে এবং একটা মানে একটা মোটামুটি একটা হচ্ছিল যে একটা অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া আছে ভর্তি হওয়ার জন্য, ওই অ্যামাউন্টটি দিয়ে তারপর ভর্তি হয়ে যেতে হয়। এরপরে আমার স্যারের কাছে যে প্রশ্নটি থাকবে যে প্লে শাখার আসলে পাঠ্যক্রমটা কেমন হবে স্যার, এবং শিশুদের জন্য শেখা আর খেলাধুলাকে কিভাবে একসাথে সাজানো হয়েছে আপনাদের বিদ্যালয়ে? এইখানে আসলে ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করানোর জন্য যে পরিবেশটা দরকার, আমরা কিন্তু আসলে সেই পর্যায়ে এখনো উন্নীত হতে পারিনি। তারপরেও আমি যেমন এই বাচ্চাদের যারা ক্লাসে গেলে যেন একটু আনন্দ পায়, ক্লাসরুমটাকে আবার সুন্দর করে সাজিয়েছি। সেখানে ফ্লোরটা টাইলস করে দিয়েছি, ওয়ালগুলোতে পেইন্ট করে পেইন্ট দিয়েছি, করে দিয়েছি, হ্যাঁ রং করে পেইন্ট করা না শুধু, সেখানে বিভিন্ন রকমের আর্ট করে দিয়েছি। হ্যাঁ, তো একদম, বাচ্চারা ওটা দেখে বেশ আনন্দিত হয়। এটা একদম সত্যি কথা। তারপরে হলো যে বাচ্চাদেরকে শিক্ষাদানের জন্য আমরা কিন্তু মাল্টিমিডিয়া সিস্টেমে ক্লাস নেওয়ার ব্যবস্থা রাখছি। তো এইতে করে ওই শিক্ষকরাও মাল্টিমিডিয়া সম্পর্কে, আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অবগত হতে পারে, কারণ তারা এর উপরে পড়াশোনা করতে পারে। তারপরে বাচ্চাদেরকে কিভাবে এটা পরিচালনা করে আনন্দ দিতে হবে, এবং আসলে শিক্ষার্থীরাও আনন্দের সাথে শিখে যায়, অনেক আনন্দের সাথে, হ্যাঁ ওরা খুব খুশি মজা হয়, করে, খুব খুশি হয়। তো আমরা এইটাকেও আমাদের যে গতানুগতিক পাঠ্যক্রমের আওতায় শিক্ষা আছে রেখেছি। তার বাইরে আমরা এই পদ্ধতিকে বেশি জোর দিয়ে থাকি। সত্যি খুব সুন্দর এবং চমৎকার একটি মাধ্যম। তো আমার কাছে পরবর্তী যে প্রশ্নটি থাকবে স্যারের কাছে, স্যারের জন্য, যে অভিভাবকরা সবসময় সন্তানদের নিরাপত্তা ও যত্ন নিয়ে সচেতন থাকেন, প্রত্যেকটা অভিভাবকই কিন্তু এমন। তো এই শাখায় সে বিষয়ে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? দেখো, আমার স্কুল প্রাঙ্গণে যদি প্রবেশ করতে হয় তাহলে কিন্তু তাকে ওই পরপর 2টা গেট পার হয়ে আসতে হয়, এবং 2টা গেটে আমার 2জন দারোয়ান আছে। ওই দারোয়ানরা বিশেষভাবে লক্ষ্য রাখে যে ছাত্র ব্যতীত অন্য কেউ যেন ঢুকতে না পারে। স্কুলের অভিভাবকদের যারা নিচের ক্লাস আছে তাদেরকে আমরা প্রথমে ঢোকার জন্য সুযোগ দিই। এই জন্য ছোট ছোট বাচ্চারা অনেক সময় ভয় পায়, এই জন্য তাদেরকে ভিতর জন্য সুযোগ দিই। এখন প্রশ্ন হলো যে নিরাপত্তার ব্যাপারটা, এত কঠোর নিরাপত্তা আমরা পালন করি। যেমন ধরো, বাচ্চারা যখন প্রথমেই স্কুলের গেটে এসে নামে, তাদেরকে রাস্তা দিয়ে গাড়ি চলতে গিয়ে একটা গাড়ি হয়তো একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করতে পারে, যাতে এটা হতে না পারে সেজন্য ওই গার্ড বাইরে এটা তদারকি করে যাতে অন্য কোনো রকমের অ্যাক্সিডেন্ট দ্বারস্থ হতে না হয়। এবং বাচ্চাদেরকে আমি প্রায় সময় দেখি যে স্যার রাস্তা পার করে দেয় বা একটু সামনে যে এগিয়ে দিয়ে আসে। তো এই জিনিসটা সত্যি খুব ভালো, আমাদের দারোয়ান কাকু খুবই ভালো, বাচ্চাদের সাথে সবসময় সৌহার্দ্যপূর্ণ এবং সাহায্য করে থাকে সবসময়। এখন আর নিরাপত্তার আরো বড় ব্যবস্থা হলো যে কোনো স্টুডেন্ট যে কোনো ক্লাসেরই হোক, স্কুল চলাকালীন সময়ে তার অভিভাবকের অনুমতি ব্যতীত আমরা স্কুল থেকে বাড়িতে দেই না। এবং প্রত্যেকটা ক্লাসে সিসিটিভি রয়েছে, একবার সব আপ টু ক্লাস 10। এবং আমাদের যে বিদ্যালয়ের সামনেও কিন্তু 2টি সিসিটিভি রয়েছে একদম। তো মানে নিরাপত্তার দিক দিয়ে কিন্তু সত্যি খুব বেশি সচেতন, যথেষ্ট ভাবে সচেতন। এখানে কোন রকমের অঘটন ঘটার সুযোগ নেই ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। পরবর্তী প্রশ্নটিতে আমি চলে যাবো। আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে স্যার, শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশের জন্য কি এই শাখায় কোনো বাড়তি সুযোগ থাকে? তো যদি থেকে থাকে কি কি সুযোগ সুবিধা থেকে আসলে থাকে? বাড়তি সুযোগ বলতে কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টা শিক্ষকদের উপর। আর বাচ্চা শিশুরা, ছোট ছোট ছাত্র যারা, তাদের কিন্তু পুরুষ টিচারদের প্রতি একটু অত আগ্রহ কম থাকে, যার জন্য আমরা এখানে মহিলা শিক্ষকদেরই বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। তো মহিলা শিক্ষকরা, তাদেরকে আমরা যথেষ্টভাবে গাইড করি, তাদেরকে বুঝিয়ে দিই বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে তাদের পাঠদান করতে হবে, কিভাবে তাদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে, কিভাবে অঙ্গভঙ্গি দিয়েও তাদেরকে প্রয়োজনে একটু উৎসাহিত করা যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা মোটামুটি ভাবে বাচ্চাদেরকে
মানে লেখাপড়ার প্রতি অন্যান্য বিষয়ের সাথে লেখাপড়াকে অগ্রগতি করানোর চেষ্টা করি। শুধু লেখাপড়া না, অন্যান্য বিষয় আমরা হ্যাঁ, একদমই। তো পরবর্তী প্রশ্নটি আমার স্যারের কাছে যেটি থাকবে যে স্যার, ভর্তি ফি, মাসিক ফি বা অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়ে কি কিছু বলবেন? এটা তো আমি আগেই বললাম যে আমরা একটা নির্ধারিত ভর্তি ফি ভর্তি ফি নিয়ে থাকি। যেটা অবশ্য শিক্ষকদের বেতন দেওয়ার স্বার্থে, কারণ আমি নিজের বিবেচনায় আমি ফিল করি এই যে ইয়ের মতো দেশে, কোরিয়ার মতো দেশে শিক্ষার জন্য কিভাবে তারা নির্দেশনা দান করেছে যে হাইয়েস্ট এডুকেশন যারা ইউনিভার্সিটি পাস করে বের হবে তাদেরকে বাধ্যতামূলকভাবে প্রাইমারি স্কুলে চাকরি করতে হবে। নিশ্চয়ই তাদেরকে অবশ্যই সেরকম স্যালারি দিতে হবে। আমাদের এখানে কিন্তু সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। আর আমরা যারা এই স্কুল পরিচালনা করি, আমাদের যে ইনকাম সেই দিয়ে আমরা কিন্তু খুব ভালো বেতন দিতে পারি না। এখন স্বাভাবিকভাবেই আমরা উপর ক্লাসের থেকে এর তুলনায় 3 গুণ নেই। যেমন এখানে যদি 500 টাকা বেতন নেই, আমরা হাই স্কুলে 6 to 7, 8, 9, 10 এইসব ক্লাসে আমরা সাধারণত 1,500 টাকা বেতন নিচ্ছি। তো এবং এখানে বলার বিষয় যে এই প্রি প্রাইমারি বা প্রাইমারিতে একজন শিক্ষক যে পরিমাণ বেতন পায়, একজন হাই স্কুলের বেতন টিচারের বেতন কিন্তু 3 গুণেরও বেশি। যেখানে আরো বেশি হয়তো। আরো বেশি। হ্যাঁ, যেমন আমাদের ইয়ে যে আছে ভাইস প্রিন্সিপাল, তাকে আমি 33,000 টাকা বেতন দিচ্ছি। এরপরে তার নেক্সট যে আছে ইংলিশ টিচার, তাকে আমি ইয়েকে দিচ্ছি 35,000। আর যে ইংলিশ টিচার তাকে দিচ্ছি, মোশারফ সাহেবকে দিচ্ছি বর্তমানে 33,000 টাকা। এবং অনেকে 30,000, 25,000 বা 25-এর উপরে এরকম পর্যায়ে বেতন পাচ্ছে সবাই। তো এখন এইটাও আমরা অনেক সময় সমালোচনার সম্মুখীন হই যে 50 আইডিয়াল অনেক এডুকেশনে, কিন্তু এটাও বোঝা উচিত 50 আইডিয়ালের শিক্ষকদের মান অন্য যে কোনো স্কুলের তুলনায় অনেক বেশি। এবং বাংলাদেশের সব স্কুল যদি বিবেচনা করা হয় তাহলে 50 আইডিয়ালের স্কুলের প্রতিষ্ঠাতা স্বয়ং যেভাবে ক্লাস সুপারভিশন করেন, যেভাবে শিক্ষকদের তদারকি করেন, যেভাবে শিক্ষকদেরকে জবাবদিহিতা করেন, এটা কিন্তু অন্য কোনো স্কুলে এবং স্যালারির দিক থেকেও আমরা অন্য স্কুলের তুলনায় এখানে বেশি দিয়ে থাকি। সেই কারণে একটু বেশি, সামান্য কিছু বেশি, কিন্তু আমাদের চাইতে অনেক বেশি নিয়ে থাকে। যেমন ইয়াজউদ্দিন স্কুল আছে, সে কিন্তু ভর্তি করার জন্যই একটা বাচ্চাকে ভর্তি করতে 14,000 টাকা দিতে হয়, মিনিমাম 10,000 টাকা। আমার এখানে কিন্তু অত ইনকাম আমরা করতে পারি না, কারণ আমরা যদি 10,000 কেন 5,000 টাকাও এই প্লে গ্রুপে ভর্তি করার জন্য নিতে যাই, তাহলে কিন্তু আমরা কঠিন সমালোচনার সম্মুখীন হতে হবে। তো আসলে আমরা তো আমাদের এই ভর্তি বিষয়ে জেনে নিলাম। তো এরপরে আমার স্যারের কাছে যে প্রশ্নটা থাকবে যে এই শাখায় ভর্তি হওয়ার জন্য স্যার যেটা বলেছে যে অবশ্যই কিন্তু আমাদের শিক্ষকদেরকে ওইভাবেই হচ্ছিল যে শিখিয়ে দেওয়া হয় যে বাচ্চাদের সাথে বিভিন্ন আনন্দময় বা বিভিন্ন অঙ্গভঙ্গি করে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে এবং বাচ্চাদের সাথে সবসময় হাসি খুশি মুখে কথা বলতে হবে এবং এদেরকে আরো বেশি বেশি আদর করতে হবে। এবং যেটা কথা যে আমি যখন প্রথম হচ্ছে যে স্কুলে ঢুকি, তো প্লের বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের যখন ক্লাস নিতে, আমার প্রায় প্রত্যেকটা বাচ্চাকে এরকম হয়েছে যে কোলে নিতে হয়েছে, মানে আমার কোমর ধরে গেছে কিন্তু আমার কোলে নিতে হয়েছে, কারণ এরা না হলে পড়বে না বা এরা অনেক খুশি হয়ে যায়, এরা তখন খুশি মনে পড়তে চায়। তো এরকমই আমরা বাচ্চাদেরকে আসলে খুবই সৌহার্দ্যপূর্ণ এবং খুবই মানে আদর করে থাকি এদেরকে পড়ানোর সময়। তো আমার পরবর্তী প্রশ্নটি স্যারকে যেটা থাকবে যে আমাদের ভবিষ্যতে নিউ প্লে শাখাকে কি আরো সমৃদ্ধ করার জন্য আপনার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে? আমি যেটা বললাম, আজকে সকালেও আমি জাপানে একটা স্কুলের সচিত্র প্রতিবেদন টিভিতে দেখলাম। হ্যাঁ, সেখানে দেখলাম পরিবেশগত দিক থেকে, ইচ্ছাচারের দিক থেকে, তারপরে একাডেমিক সুযোগ সুবিধার দিক থেকে আমাদের থেকে তারা অনেক উন্নত, এবং এটা করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থের প্রয়োজন। আমরা ধরো আমার স্কুলে এখন 3টা ভবন আছে, এই 3টা ভবনে আমার মোট 28টি ক্লাস শ্রেণী কক্ষ আছে, 2টা টিচার্স রুম আছে, একটা কম্পিউটার শ্রেণী রুম আছে, একটা সায়েন্স ল্যাব আছে,
হ্যাঁ, সব মিলিয়ে আমরা যেই ফ্যাসিলিটি আমাদের আছে অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশন যথেষ্ট নয়। আমরা এখনো একটা বড় পরিসরে একটা মিটিং করার জন্য সেরকম একটা সুন্দর সাজানো গোছানো অডিটোরিয়াম আমরা তৈরি করতে পারিনি। এইগুলো আমার করতে হবে। আর সাময়িকভাবে এখনই আমি একটা নতুন ভবন তৈরি করতে যাচ্ছি, যেখানে আরো স্পেসাস রুম হবে, যেখানে আরো নতুন ফ্যাসিলিটি তৈরি হবে, যেখানে বাচ্চাদের বসার আরো সুন্দর ব্যবস্থা করা হবে। হ্যাঁ, আর শিক্ষকের দিক থেকেও আমি আরো যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করার জন্য চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরো করব। এবং বেতন স্কুলের টিচারদের আরো অনেক বেশি বাড়ানোর আমার ইচ্ছা আছে। আমি চাই আমার একজন শিক্ষক যেন তার এইখানে চাকরি করার অবস্থায় অন্য কোনো সোর্স থেকে ইনকাম করার চিন্তা করা না করতে হবে, ওই পর্যায়ে তাদের বেতনটা দেওয়ার জন্য। তবে এখন আমাদের ইনকাম আমাকে সেই সাপটা দিচ্ছে না, তবে ভবিষ্যতে আশা করি থাকবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি আসলে আশা করি যে স্যারের মনের ইচ্ছে যেন পূরণ হয়। আমিন। এরপর আসলে আমার স্যারের কাছে আমরা তো অনেকক্ষণ ধরে হচ্ছিল যে আমাদের ভর্তি সংক্রান্ত কথাগুলো বললাম, এবং আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আগামী 7 তারিখ, অর্থাৎ আমাদের এই যে 7 তারিখ, আজকে কিন্তু 5 তারিখ রবিবার, 7 তারিখ কিন্তু আমাদের মঙ্গলবার পড়ছে। মঙ্গলবার কিন্তু আমার আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে আমার যে আরেকটি অনুষ্ঠান রয়েছে প্রচেষ্টা স্বেচ্ছাসেবীদের অনুষ্ঠান নিয়ে। তো সেই অনুষ্ঠানে আবারও দেখা হয়ে যাবে, কিন্তু আমি আপনাদেরকে আবারও আরেকবার জানিয়ে দিচ্ছি যে আমাদের পঞ্চেশ্বর আইডিয়াল ইনস্টিটিউটের নিউ প্লে শাখার যে ফ্রি ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু শুরু হতে যাচ্ছে আগামী 7 তারিখ, অর্থাৎ মঙ্গলবার সকাল 11টা বাজে। এবং সেই দিনটি কিন্তু আসলে সত্যি খুব আনন্দপূর্ণ আমাদের জন্য। আমরা বাচ্চাদের সাথে মিলেমিশে একটু আনন্দ করব এবং তাদেরকে ডেফিনেটলি আমরা সবকিছু গুছিয়ে দিব, বুঝিয়ে দিব। তো আমাদের প্লে শাখার ভর্তি কিন্তু শুরু হচ্ছে আগামী 7 তারিখ মঙ্গলবার থেকে, এবং আমাদের যে হচ্ছে যে অ্যাকাউন্টেড রয়েছে সেটা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকছে এখন থেকে, তাই তো? তো প্রত্যেক দিনও খোলা থাকছে। আপনাদের সকলের সুবিধার্থে আমি জানিয়ে দিচ্ছি, স্যার কেউ যদি শুক্রবার শনিবার চায় তাহলেও তো যে ভর্তি হতে পারবে। শুধু শুক্রবারটা বন্ধ থাকবে, শনিবার দিন চাইলেও কিন্তু আপনারা যে হচ্ছে যে আমাদের ভর্তি কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারেন, এবং চাইলে আপনারা ভর্তিও করিয়ে দিতে পারেন বাচ্চাদের। এবং স্যার আমাকে শুধু প্লে শাখারই ভর্তি নিচ্ছি নাকি অন্য কোনো ক্লাসে ভর্তি নিচ্ছি? আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে ভর্তি নিচ্ছি, এবং আমাদের যে পঞ্চেশ্বর আইডিয়াল ইনস্টিটিউট রয়েছে এটি কিন্তু নিউ প্লে থেকে শুরু করে স্যার কোন ক্লাস পর্যন্ত রয়েছে? একদম এসএসসি পর্যন্ত। সো ক্লাস 10 পর্যন্ত কিন্তু ভর্তি হতে পারবে। সো যারা যারা ভর্তি হন অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাবেন। এবং আমি আবার বলে দিচ্ছি আগামী 7 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে, এবং শুধুমাত্র সাপ্তাহিক ছুটি শুক্রবার দিনটা বন্ধ থাকবে, এবং সাপ্তাহিক ছুটি শনিবার দিনও কিন্তু আমাদের খোলা থাকবে বিদ্যালয়। সো যে কেউ, স্যার সময়টা কোন পর্যন্ত থাকবে? সকাল নিউ প্লে যারা ভর্তি হবে তাদের ক্লাসটা হবে 11টা থেকে 12টা, 1 ঘন্টা। আমাদের অ্যাকাউন্টেন্টে স্যার কতটুকু সময় খোলা থাকবে? সকাল 8টা থেকে সকাল 8টা থেকে অ্যাবাউট 2টা পর্যন্ত থাকে। সকাল 8টা থেকে 2টা পর্যন্ত। কেউ যদি 2টার পরে আসে তাহলে কি ভর্তি হওয়া সম্ভব? ভর্তি হওয়া যদি কেউ জানায় যে আমি একটু দেরি করে আসবো, তাহলে ওরা অপেক্ষা করে থাকে। আচ্ছা, তো আপনারা জেনেই নিলেন, আপনারা চাইলে কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যেতে পারেন। তো অনেকক্ষণ ধরে তো আমরা কথা বলছি, এর মধ্যে আমরা দেখছি যে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের সাথে রয়েছে সুমায়া সুমা আপু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 আপু। আপু বলছে নাইস প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ আপু। আপু বলছে আসসালামু আলাইকুম, কেমন আছো আনা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু বেশ ভালো আছে, আপনি কেমন আছেন একটু জানিয়ে দিন। এরপর রয়েছে আমাদের সাথে আমাদের বায়েজিদ শিহাব ভাইয়া। স্যার বলছে যে মাশাআল্লাহ স্যার অনেক সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এরপর আমাদের সাথে রয়েছে জাকিয়া মনির লাকি আপু। আপু বলছে যে স্যারকে ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ লাকি আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে আশরাফ খান জুয়েল ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 আপু। জুয়েল ভাই বলছে মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। রয়েছে আমাদের সাথে খন্দকার ইরফান আলী বিপ্লব ভাইয়া বলছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ভাইয়া বলছে শুভ সন্ধ্যা, মিরপুর ঢাকা থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ ভাই সেই সুদূর ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ইরফান আলী বিপ্লব ভাই আরো বলছে যে সম্মানিত অতিথিকে শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। রয়েছে তানজিদ সেওরার ভাইয়া বলছে যে টঙ্গিবাড়ি থেকে শুনছি, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে আজাদ আজাদ ভাই বলছে ইটালি থেকে, অসংখ্য ধন্যবাদ। রয়েছে জাহিদুল ইসলাম জাহিদুল ভাই বলছে চাঁদপুর থেকে শুনছি,
অসংখ্য মানে ইতালি থেকে আমাদের সাথে যুক্ত আছে, তারপর চাঁদপুর থেকে। খুবই ভালো লাগছে যে এত দূর দূরান্ত থেকেও আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছে। আর যে জসিম মিয়া বলছে সাথে আছে, অসংখ্য ধন্যবাদ। রয়েছে জানাতুল মা বলছে আপু অনেকক্ষণ যাবত তো লাইভ দেখছি, লাইভের মূল উদ্দেশ্যটা কি? আমাদের লাইভের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে প্রিয় প্রতিষ্ঠান রয়েছে পঞ্চেশ্বর আইডিয়াল ইনস্টিটিউট। পঞ্চেশ্বর আইডিয়াল ইনস্টিটিউটের নিউ প্লে শাখার ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী 7 তারিখ থেকে। তো এই বিষয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি, এবং আমাদের আজকের অনুষ্ঠানটি কিন্তু করছি আমরা আমাদের রবিবারের নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস, এবং আমাদের আমার ক্যাম্পাস অনুষ্ঠানটি হয়ে থাকে কিন্তু প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত। এবং ঘড়িকাটা কিন্তু বলছে 8:13, মানে আমাদের কাছে কিন্তু আর অল্প খানিকটা সময় কিন্তু রয়েছে। তো আমরা আরো কিছুটা সময় আড্ডা দিব, তো তখন কিন্তু সাথে থাকুন, কোথাও যাবেন না, সাথে থাকুন। তো আমি দেখতে পাচ্ছি এই 8:15 বেজে গেছে ছুঁই, কিন্তু এই মুহূর্তে এসেও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে আমাদের দোলন তাসনিম মিস রিসেন্টলি আমাদের ছেড়ে আসলে উনি ওনার গ্রামের বাড়ি চলে গেছে। বলছে যে খুব ভালো লাগছে স্যার আপনাকে দেখে। আবার আসবে স্যার? আচ্ছা, তো স্যার বলছে যে খুব ভালো লাগছে স্যার আপনাকে দেখে। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের যে ভাইস প্রিন্সিপাল মহোদয় রয়েছে ফারুকুজ্জামান স্যার, আমাদের সাথে কিন্তু স্যারও যুক্ত হয়ে গেছে এইমাত্র। স্যার বলছে যে খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। রয়েছে ইটালিয়া সাবিন, বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে আমাদের সকলের প্রিয় মনির আজম মিস যুক্ত হয়ে গিয়েছে। মিস বলছে শুভ কামনা রইল। আমার সাথে আমাদের মনি মিস যুক্ত হয়ে গিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন কে কোথা থেকে যুক্ত রয়েছেন। তো আমি আসলে আর দেরি না করে আমাদের যে আজকে যে প্রশ্ন রয়েছে আমরা আসলে প্রশ্ন চলে যাবো, যেহেতু আমাদের কাছে সময় খুবই সীমিত। তো এরপরে আমার স্যারের কাছে যে প্রশ্নটি থাকবে যে স্যার আপনার বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালটা কি এবং এর মূল উদ্দেশ্যটা কি একটু আমাদেরকে জানান আবারও। আমি প্রথমে কিন্তু ইন্ট্রোডাকশনে এই কথাগুলি বলেছি, সেটা হলো স্যার প্রতিষ্ঠা কালটা হলো 1993। 1993, মানে আমার আসলে জন্ম হয় নাই তখনও, আমার জন্মের এক যুগ আগে হবে। আমি তো বললামই, আমি যখন প্রাইমারি স্কুলে বৃত্তি পরীক্ষা দিতে পারলাম না, আমার বাবা আর্থিক অবস্থা অত ভালো নয়। আমি যদি 5-এ বৃত্তি পরীক্ষাটা দিতে পারতাম আর বৃত্তি পেতাম, তাহলে আমাকে চলার পথে আর একটু সহজ হতো। আমি অনেক কষ্ট করে 6 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করে আবার ফিরে 8-এ এসে আমি কিন্তু 12 বৃত্তি পেয়েছি। এরপরে আমার আর্থিক সংকট তেমন পাইনি। এখন আমি দেখলাম যে আমি কেন এত দুরদশাগ্রস্ত হলাম, সেটা হলো আমি যদি আরো একটু ভালো একটা স্কুলে পড়াশোনা করতাম তাহলে আমার এই অবস্থাটা সৃষ্টি হতো না। সেই সময় আমি ক্লাস 7-এ পড়াকালীন অবস্থায়, আমি আরেকবার রিপিট করতে কথাগুলি, ক্লাস 7-এ পড়াকালীন অবস্থায় হঠাৎ করে আমার মনে উদয় হলো যে আমার তাহলে কি করা উচিত। আমি বললাম হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমাকে তৌফিক দাও, উপযুক্ত করো এবং ফাইন্যান্সিয়ালি আমাকে সলভেন্ট করো, তাহলে আমি আমার এলাকার ছেলেমেয়েদের শিক্ষার জন্য আমি একটা ভালো স্কুল, ভালো বিদ্যালয়ের প্রতিষ্ঠা করব। এবং এই লক্ষ্যেই আমি যখন লেখাপড়া শেষ করে বাংলাদেশ শিল্প ব্যাংকের অফিসার হিসেবে জয়েন করলাম, উচ্চ পর্যায়ে চলে আসলাম, তখন আমি ফিল করলাম আমার সেই ওয়াদাটা পালন করার জন্য আমার স্কুল প্রতিষ্ঠা করা দরকার। সেই হিসাবে আমি 1993 সালে স্কুলটা প্রতিষ্ঠা করেছি। এবং খুশির বিষয়, এই যে বৃত্তির ব্যাপারটা যেটা আমাকে আঘাত দিয়েছিল, সেটাই কিন্তু আমাকে উৎসাহিত করেছে এই স্কুল প্রতিষ্ঠা করার জন্য। এবং অত্যন্ত সুখের বিষয় যে 1993 সালে কিন্তু আমার বাচ্চারা প্রাইমারি পরীক্ষায় বৃত্তি পেয়েছে মাশাআল্লাহ। এবং এই পর্যন্ত এমন কোনো বছর বাদ নাই যেখানে আমার কোনো ছেলে মেয়ে একেবারে বৃত্তি পায় নাই। গত বছরের আগের বছরও আমাদের এসএসসি পরীক্ষাও 7টা ছেলে মেয়ে বৃত্তি পেয়েছে মাশাআল্লাহ। এসএসসি খুবই চমৎকার একটা ব্যাপার, খুবই চমৎকার। এইটাও তো কবছর বৃত্তি হয় না, এই বছর প্রথম বৃত্তি হবে। আমরা 16টা বাচ্চা আমাদের পরীক্ষা দিবে, সরকার 25% অফ দি স্টুডেন্টস পরীক্ষার জন্য অ্যালাউ করছে। আমার সেই বাচ্চাদেরকে আমরা প্রিপেয়ার করার চেষ্টা করছি। এই ক্লাস করলে ওদেরকে আমরা নতুন করে স্পেশাল ক্লাস নেব। এসএসসিতে আমাদের স্পেশাল ক্লাস নেওয়া আগে থেকে শুরু হয়েছে এবং সেটা চলতেছে। এই তাইলে আমার উৎসাহটা হলো ওইখানে যেখানে আমি আহত হয়েছে।
কিন্তু আসলে কিন্তু এরকম হয় যে আমরা যেই জিনিসটা থেকে কষ্ট পাই বা শিক্ষা নিয়ে থেকে আমাদের কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমরা অন্য কারোর সাথে রিপিট হতে দেবো না, এবং আমি এর জন্য এরকম কিছু একটা করবো অন্য কেউ যেন এই সিচুয়েশনটা ফেস না করে। যেমন স্যার যেমনটা চিন্তা করছে তার নিজের এলাকাবাসীর জন্য, যে এই সমস্যাটার সম্মুখীন আমি হয়েছে, আমি আমার এলাকাবাসীকে এই সমস্যাটার সম্মুখীন হতে দিব না। তো এটা কিন্তু সত্যি খুব চমৎকার একটা ব্যাপার। ওকে, তো এরপরে আমার স্যারের কাছে যে প্রশ্নটি থাকবে যে বিদ্যালয় পরিচালনায় স্যার আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি মনে হয়েছে? বর্তমানে যখন প্রতিষ্ঠা করছি তার থেকে এই বিগত 4 বছর আগেও এত জটিল ছিল না। এখন ছেলেমেয়েরা, যেটা বলছিলাম, তারা মোবাইল আসক্তির কারণে তারা পড়াশোনা করে না। একদম। আর আমার এলাকায় বিশেষ করে যেহেতু গার্জিয়ানরা শিক্ষিত না, তারা সচেতন না। অর্থ উপার্জনের দিকে বেশি নজর দেয়। ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি তার অর্ধেক সময় কেন, আমার মনে হয় 5%ও দেখি না, সন্দেহ আছে। খবরও রাখে না, অনেক গার্জিয়ান খবর রাখে না তার বাচ্চা স্কুলে আসলো কি আসলো না। আমরা একটা মডার্ন সিস্টেম চালু করেছি, এখানে স্মার্ট আইডি কার্ড দেওয়া হয়েছে বাচ্চাদেরকে। ওইটা ডিভাইসের মধ্যে টাচ করলেই মেসেজ চলে যায়, হ্যাঁ, মেসেজ চলে যায় গার্জিয়ানের কাছে যে আপনার সন্তান স্কুলে প্রবেশ করেছে। আবার স্কুল থেকে চলে যাওয়ার সময় তাই। কিন্তু আমরা জানতে পারি যে আসলে আমাদের গার্জিয়ানরা বা অভিভাবক যারা আমাদের বাচ্চাদের, সেই অভিভাবকরা ওই সময়ে তাদের মোবাইলটাও অন রাখে না যে তারা মেসেজটা রিসিভ করবে। তারা অতটা সচেতন না। অনেক সময় যেমন মাঝখানে একদিন একজন গার্জিয়ান এসে বললো আমার বাচ্চাটা একটু দেখবেন কি হালে আছে। আসলে বাড়ি থেকে বলে আসছে স্কুলে আসছে, কিন্তু সেই স্কুলে আসে নাই, এরকম পরিস্থিতি। তাহলে চ্যালেঞ্জটা হলো যে অভিভাবকদের কিছুটা অসচেতনতা আর বাচ্চাদের মোবাইল আসক্তির কারণে লেখাপড়া থেকে দূরে সরে যাওয়া, এই দুটোই এখন বড় চ্যালেঞ্জ। ওকে, এরপর আমি দেখতে পাচ্ছি যে আসলে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদের জন্য। কিন্তু আমি আসলে আরেকটু পরে আসলে কমেন্টগুলো নিতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের আরো বেশ খানিক প্রশ্ন আসলে স্যারকে জিজ্ঞেস করা বাকি রয়ে গিয়েছে। তো আমি স্যারকে আসলে বলবো, স্যার যেহেতু সভাপতি, তো আসলে মনে হয় যে বিদ্যালয়ে যদি কোনো খামচিত কোনো একটা সমস্যা, তো ওই সমস্যাটার সমাধান আসলে স্যারকেই করতে হয়, স্যার পর্যন্ত আসে। তো আসলে স্যার এই যে এত সমস্যা, এবং শিক্ষক, শিক্ষার্থী প্লাস অভিভাবক, এই 3 পক্ষকে আসলে স্যার আপনি সামলে ওঠেন কিভাবে? মানে কোন পক্ষকে স্যার সামলাতে আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়? এইখানে যেটা প্রথমেই বললাম, নিচের ক্লাসের বাচ্চাদের, বিশেষ করে আপ টু 5, এইসব বাচ্চারা বাইরের জগতের সম্পর্কে অত সম্পৃক্ত না, তারা মোবাইলে অত আসক্ত হয় না। এই পর্যন্ত বাচ্চার গার্জিয়ানদেরও কন্ট্রোলে থাকে, আমাদের স্কুলও যথেষ্টভাবে আমাদের কন্ট্রোলে থাকে এবং তারা নিয়মিত পড়াশোনা করে এবং ভালো পড়াশোনা করে। কিন্তু 6 to 10 এই ক্লাসের বাচ্চাগুলি মোবাইলে বেশ আসক্তি চলে গেছে এবং সেই কারণে তারা পড়াশোনার প্রতি মনোযোগ হয় না। এখন এই যে 3টা গ্রুপ, ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, এই 3টা সমন্বয় কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান চলে। এটাতে 3টারই সমভাবে সহযোগিতা এবং সিরিয়াসনেস হওয়া আবশ্যক। এখন বাচ্চাদের ব্যাপারে তো ছোটদেরকে আমরা সিরিয়াস হওয়ার জন্য অত প্রচেষ্টা না নিয়েও চলে, তবুও আমরা অনেক সিরিয়াস। কিন্তু 6 to 10 যখন হয় তখনই মনে হচ্ছে বাচ্চারা যেন আমাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা বাইরের দিকে মনোযোগ বেশি, লেখাপড়ার প্রতি মনোযোগ একদম নাই। কিছু কিছু বাচ্চা আছে যথেষ্ট ভালো, যেমন প্রতি ক্লাসে প্রায় 5 জন, 7 জন, 8 জন, 10 জন এরকম ভালো বাচ্চা আছে, যারা পরীক্ষাতে প্রায় 80 to 90% বা তার উপরে 100% মার্কসও পেয়ে থাকে। কিন্তু যখন 6 to 10 আসে, তখন আমরা কিছু কিছু বাচ্চা 6-এ প্রাইমারি স্কুল থেকে এসে ভর্তি হয়। প্রাইমারি স্কুলের শিক্ষার মান বোধহয় একেবারেই নাই, কারণ ওইসব বাচ্চাদেরকে আমরা ভর্তি না করলেও স্কুল চালাতে পারি না, আর না করলে বাচ্চারা যাবে কোথায়? বাধ্য হয়ে আমি তাদেরকে ভর্তি করি। এখন দেখা যাচ্ছে এইসব বাচ্চারা রিডিংও পড়তে পারে না, সাধারণ যোগ বিয়োগ এটাও পারে না। ফলে এই বাচ্চাদের নিয়ে আমাদের অনেক জটিলতা সৃষ্টি হয়। যেমন গত আমাদের 6 মাসিক যে পরীক্ষাটা গেল, অর্ধবার্ষিকী, এই পরীক্ষা দেখা গেছে ক্লাস 7-এ বেশিরভাগ বাচ্চাই ফেল করছে। কেন ফেল করছে? সেটা হলো যে
আরেকটা প্রবলেম আছে শিক্ষকদের মধ্যে। শিক্ষকের কেউ খুব প্রাইভেটের প্রতি একটু বেশি দৃষ্টি রাখে, ক্লাসের ছুটে বেশি। কিন্তু আমি মনে করি একজন শিক্ষক যদি দক্ষ শিক্ষক হয়, সে যদি লেখাপড়া জানে, সে যদি কি সিনসিয়ারলি মনোযোগের সাথে আত্মবিশ্বাসের সাথে বাচ্চাদেরকে দিতে চায়, তাহলে কিন্তু প্রাইভেট করার কোনো প্রয়োজন পড়ে না। এখন এই শিক্ষকরা কি করে, একটা লিমিটেড কিছু পড়া বাচ্চাদেরকে পড়ায়, বাচ্চারা ওই বিষয়গুলির উপরে পরীক্ষা দিতে আসে। এখন আমরা এই গত ষান্মাসিক পরীক্ষায় কি করলাম, অর্ধবার্ষিক পরীক্ষা প্রশ্নটা পাল্টাই দিলাম, সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিলাম। এর ফলে দেখা গেছে অনেক ক্লাসে শুনেছি। পাস করার সংখ্যা অনেক কম। আর বিশেষ করে এখন আমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে। একটা মিড টার্ম পরীক্ষা চলতেছে। এই পরীক্ষায় কিন্তু আমরা স্কুলের কোনো প্রশ্নই রাখি নাই এবং স্কুলের সিলেবাসেরও ধার দেই নাই। সিলেবাসটা পুরো সিলেবাসের উপর পরীক্ষা নিয়েছি, প্রশ্ন তৈরি করছি, বাইরে থেকে প্রশ্ন প্রিন্ট করছি। টিচারও পর্যন্ত প্রশ্ন হাতে পায় না, পাইছে পরীক্ষার হলে যাওয়ার আগে। তো এর ফলে বাচ্চাদের একটু হতমত খেতে হয়েছে। আমরা আশা করছি বাচ্চারা ক্লাসে ঠিকমতো বাইরের পড়াশোনা প্রশ্নের হতো, বাইরের হতো, প্রশ্নের হতো। উপরে তাদের একটু বিশ্বাস অভিজ্ঞতা জমছে, হোক। অভিজ্ঞতা হলো, তারা এটা ধারণা করতে পারতেছে যে আমরা আর সীমিত সিলেবাস নিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবো না। ভালো রেজাল্ট করতে হলে আমাদেরকে পড়াশোনা আর একটু বেশিভাবে মনোযোগ হতে হবে। কারণ বোর্ড পরীক্ষাগুলো থেকে তো আর কোথা থেকে আসবে কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা নেই। তো Exactly. বাড়তি পড়াশোনা আসলে শেখানো উচিত ছোট আর থেকে। এখন আর অভিভাবকদের ব্যাপারে বলি, অভিভাবকরা যেহেতু আসলে অধিকাংশই মানে অতটা মানে বাচ্চাদের প্রতি আগ্রহী না কিংবা লেখাপড়ার প্রতি সচেতন সচেতন না, না। আমরা এই কারণে প্রায় প্রতি মাসে বা 2 মাস অন্তর অন্তর অ্যাটলিস্ট গার্ডিয়ান প্রতিটা ক্লাসের গার্জিয়ানদের নিয়ে আমরা যৌথ মিটিংয়ে বসি, সবাই বসি। সেখানে আমরা গার্জিয়ানদের বক্তব্য শুনি, তাদের সমস্যা শুনি, আমরা আমাদের সমস্যাগুলি বলি এবং তাদেরকে উপদেশ দিই যে আপনারা এই বিষয়গুলির প্রতি দৃষ্টি দেবেন। যেমন বাচ্চাদের যেন ভালো ড্রেস পরে স্কুলে আসে, নিয়মিত স্কুলে আসে, সময় মতো স্কুলে আসে। দ্বিতীয়ত গার্জিয়ানরা যেন রাত্রে বাবা হোক মাই হোক কমপক্ষে যেন 2টা ঘন্টা সময় বাচ্চার পেছনে দেয়। সেই জন্য দেখে তার বাচ্চা স্কুলে এসে আদৌ কিছু শিখে গেল কিনা, বা হোমওয়ার্ক কি দেওয়া আছে সেটা বাচ্চা শিখতেছে কিনা, কিংবা তার বইটা যদি একটু ধরে যে তুমি আমার সামনে একটু পড়ো, দেখি পারো কিনা। এই ধরনের চর্চাগুলি যদি অভিভাবকরা করে, তাইলেও আমি মনে করি বাচ্চাদের আরো অনেক অগ্রগতি সাধিত হবে। কাজেই এই 3টা গ্রুপকে আসলে, যেমন শিক্ষকদের কথা বলি, শিক্ষকদের জন্য আমরা বলতে গেলে অলমোস্ট এভরি উইক আমরা বসি শিক্ষকদের নিয়ে, তাদের কোনখানে কি গলতি আছে সেটা আমরা তাদেরকে দেখাই দিই, তাদেরকে থেকে জানতে চাই তাদের ক্লাসে পড়াশোনার অগ্রগতি কি হয়েছে, সিলেবাস কত দূর আগাইছে, তারা ঠিকমতো রিডিংটা পড়তে পারে কিনা, যেগুলি কঠিন কঠিন সমস্যা আছে এগুলি তারা সমাধান করতে পারে কিনা। এইসব বিষয় নিয়ে আমরা শিক্ষকদের সাথে প্রতিনিয়ত বসি এবং শিক্ষকদের থেকে শুনি, শিক্ষকদেরকে আমরা অ্যাডভাইস করি। এইভাবে আমরা শিক্ষকদের সমস্যা সমাধান করতে চেষ্টা করি। বাচ্চাদের ব্যাপারে, বাচ্চাদের সাথে আমি নিজেই সভাপতি হিসাবে প্রায় প্রতিদিন কোনো না কোনো ক্লাসে যাই, বাচ্চাদের সাথে আলাপ করি, তাদেরকে উৎসাহিত করি কীভাবে লেখাপড়া করলে তোমরা ভালো করতে পারবা। তাদের ভালো করার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন, প্রতিদিন সময় মতো স্কুলে আসা, প্রতিদিন স্কুলে আসা এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেখা। কমপ্লিট করা। আমি তাদেরকে একটা জিনিস, ইংরেজিতে একটা প্রবাদ আছে, ডু নট ডেফার টিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। আমি এই শিক্ষাটা প্রত্যেকটা ছাত্রকে দিই, তাদেরকে বুঝিয়ে বলি যে মানুষের জীবনে সময়ের মূল্য সবচেয়ে বেশি। সময়কে যারা যত কাজে রাখতে পারছেন তারা এই জীবনে তো উন্নতি করছেন, তত সাফল্য পেয়েছে। সাফল্য একদম। পেয়েছেন। আমি এইগুলি প্রতিনিয়ত প্রতিটা ক্লাসে বাচ্চাদেরকে শিখা দিই আর বলি রিড 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 অ্যান্ড ইউ উইল লার্ন। লার্ন করলে কি হয়, তোমার নলেজ বাড়বে। নলেজটা কি? পাওয়ার। পাওয়ারটা কি? পাওয়ার হলো তোমার তালিকা শক্তি। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা আমার বাচ্চারা সামনে আরো ভালো করবে এবং গার্জিয়ানরাও সামনের দিকে আরো আগ্রহী হবে, আরো সচেতন হবে। একদম, অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো স্যারের কাছে আমার যে পরের প্রশ্নটা থাকবে যে প্রযুক্তি ও আধুনিক শিক্ষা পদ্ধতি কি আপনার বিদ্যালয়ে ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে এই নিয়ে আপনার পরিকল্পনা কি?
স্যার ইতোমধ্যে কিন্তু যদিও আমাদেরকে মাল্টিমিডিয়ার কথাটা বলেছে। আমি আমার শিক্ষকদের নিয়ে বসে আমি বলছিলাম, যেমন একটা উদাহরণ দেই, ভারতবর্ষ যখন ইংরেজদের থেকে স্বাধীনতা লাভ করে তার আগে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। সেখানে একটা কথা ছিল প্রচলিত, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ ছিল এই আন্দোলনের অগ্রগামী। এখন আমি আমার শিক্ষকদেরকে বলি, তোমরা আমার শিক্ষা ব্যবস্থাকে এই পর্যায়ে নিয়ে যাও, বাচ্চাদেরকে এভাবে অ্যাডভান্স করো যাতে অন্য স্কুলগুলো আমার দেশের আমার স্কুলকে অনুসরণ করে। আমি অন্যদেরকে অনুসরণ করব না, আমি সব কিছু সবার আগে শুরু করব, সবাই আমাকে দেখে অনুসরণ করবে। এই যে করোনার সময় আমি কিন্তু প্রথম অনলাইন ক্লাস শুরু করছি সবার আগে, এবং আমাকে দেখে অন্যান্য স্কুলগুলি এই পরীক্ষা শুরু করছে। আমি পরীক্ষাও নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম সেই সময়, যদিও গার্জিয়ানরা অনেকে এটা সমালোচনা করছে যে এতে করে মানে রোগটা আরো বেশি ছড়াই যেতে পারে। সেই কারণে আমরা তখন স্থগিত করলেও পরে আবার ফিরে পরীক্ষাটা নিয়েছি। তো আমরা সবসময় আমি চাই আমার স্কুল যেন এই মডার্ন এডুকেশন এবং হাই টেকনোলজি ভিত্তিক এডুকেশনটাকে অনেক স্কুলের আগেই এটা গ্রহণ করে এবং সেভাবে অগ্রগতি করার চেষ্টা করে। ইনশাল্লাহ আমরাও সেই আশায় রাখি। এবং পরবর্তী প্রশ্নটা আমার স্যারের কাছে যা থাকবে যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি স্যার? আসলে লেখাপড়াটা ও শিক্ষারই একটা অঙ্গ, এশিয়াটা খেলাধুলাটা ওই সাংস্কৃতিক এরকম এবং কার্যক্রম। সাংস্কৃতিক অঙ্গনে দেখো আমরা কিন্তু প্রতিটা ক্লাসে, যেমন আমাদের যারা মাওলানা টিচার আছেন আমার স্কুলে কিন্তু বর্তমানে 4 জন মাওলানা আছেন। আমি এদেরকে বলি বাচ্চাদেরকে আমরা প্লে গ্রুপ থেকেই আরবি শিক্ষার প্রতি মনোযোগী করি, কারণ শুধু আধুনিক শিক্ষা না, তাদেরকে সাথে সাথে ধর্মীয় শিক্ষাটা গ্রহণ করতে হবে, এটাও আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত, যেমন আমরা মাল্টিমিডিয়া সিস্টেমে ক্লাস নেওয়ার জন্য কেন করি, এটা মডার্ন এডুকেশন একটা সিস্টেম, বাচ্চারা এটা দেখে আনন্দ পায় এবং অতি সহজে পাঠ গ্রহণ করতে পারে এবং শিক্ষা গ্রহণ করে তারা অগ্রগতি ভালো অর্জন করতে পারে। তা আমি অবশ্যই লেখাপড়ার পাশে এই শিক্ষা এবং সংস্কৃতি এবং খেলাধুলা এই দুটোকে উৎসাহিত করি। এবং আশ্চর্যের বিষয় আমি বলবো যে কিছুদিন আগে জেলা প্রশাসক মহোদয়ের অধীনে একটা প্রতিযোগিতা গেছে বাচ্চাদের হাম, নাচ, কোরআন তেলাওয়াত ইত্যাদির উপরে, এবং এইটাতে সারা মুন্সিগঞ্জের মধ্যে আমার স্কুলের বাচ্চারা বেশি সংখ্যক পুরস্কার পেয়েছে। মাশাআল্লাহ, সত্যি খুব চমৎকার একটা ব্যাপার। এবং আমরা সকলে কিন্তু জানি যে আমাদের যে 16ই ডিসেম্বরে বা বিভিন্ন যেই আমাদের দিবসগুলো রয়েছে সেগুলোতে আমাদের যখন আমাদের মাঠে যেতে হয় কুচকাওয়াজের জন্য, এবং আমি আসলে এভিজেমে পড়েছি এবং আমি বেশিরভাগ সময় আসলে দেখেছি যে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজটা সব সময় আমাদের পঞ্চশর আইডিয়াল নিয়েছে। এবং আমি যদি স্যার আপনাকে বলি যে স্যার আমি কিন্তু আসলে স্যার মানে খুবই ছোট, মানে যেহেতু আমি বললাম যে আমার জন্মের এক যুগের বেশি সময় আগে কিন্তু স্কুলটা প্রতিষ্ঠিত, তো ওই থেকে আসলে স্যার আমার যে বেস্ট ফ্রেন্ড রয়েছে, মানে সবচেয়ে কাছের বন্ধু আমি যাকে বলি, সে হচ্ছিল যে স্যার আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থী পাপন সূত্রধর। তো অস্ট্রেলিয়াতে আছে, হ্যাঁ স্যারও আসলে চিনে। তো পাপন কিন্তু হচ্ছিল যে কুচকাওয়াজে ওই যে লিডারশিপের মধ্যে ছিল, তো ও লিড করতো, তো আমার দেখে খুবই ভালো লাগতো। এবং এখনো আমরা যখন কলেজ উঠি তখন আমরা তো হচ্ছে কলেজের তরফ থেকে যেতাম, আমি যেহেতু এভিজেমে ছিলাম, এরপরে কলেজে যেহেতু যুক্ত হয়েছি রেড ক্রিসেন্টের তরফ থেকে যেতাম, তখন আমি ওকে জিজ্ঞেস করতাম তুই কেন আসছিস, তোর তো নেই। ও বলতো যে আমি আমার স্কুল নামবে, আমি একটু দেখাতে আসছি, গাইড করতে আসছি, আমিও একটু দেখতে আসছি। তো এই যে স্কুলের প্রতি টান থেকে সেই সকাল 6টা-7টা বাজে এসে মাঠে উপস্থিত হওয়া, এটা আসলে একটা স্কুলের শিক্ষকদের সাথে একটা শিক্ষার্থী যদি ওইরকম মায়া বা টানটা যদি না থাকতো তাহলে কিন্তু হতো না। তো এই থেকে কিন্তু আসলে আমরা সবাই কিন্তু বুঝতে পাই যে মানে আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ বা একটা সুন্দর মনোভাব যখন হয়ে যায়,
তখন আসলে শুধুমাত্র পড়ালেখাই নয়, আমরা কিন্তু খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনগুলোতেও নিজের প্রতিভার ফলন দেখাতে পারি। এটা কিন্তু একদম সত্যি একটা কথা। একটা বাচ্চা যে অবশ্যই, শুধু অবশ্যই। পড়ালেখাতেই ভালো হবে এরকম কিন্তু না। হতেও পারে বাচ্চাটা পড়ালেখা একটু দুর্বল, কিন্তু খেলাধুলা বা সাংস্কৃতিক অন্য কোনো অঙ্গনে সে একেবারেই পটু হতেই কিন্তু পারে। এবং এই জিনিসটি কিন্তু আমাদের বিদ্যালয়ে কিন্তু আমাদের পঞ্চেশ্বর আইডল ইনস্টিটিউট কিন্তু ফুটিয়ে তোলে, এবং এই জিনিসগুলোর প্রতিও কিন্তু পঞ্চেশ্বর আইডল ইনস্টিটিউট কিন্তু খুবই নজর রাখে। তো পরবর্তী প্রশ্নটি আমার স্যারের কাছে যেটি থাকবে যে স্যার, আপনার কাছে কি মনে হয় ক্যাম্পাস জীবনে ভুল করার ভয় না পেয়ে শেখার জন্য আসলে শিক্ষার্থীদের আপনি কি কি পরামর্শ দেবেন? এখানে একটা বিষয় সবসময় লক্ষ্য করা যায়, যেসব ছাত্রছাত্রীরা মেধাবী, বাড়িতেও গাইড পায়, শিক্ষকদেরও তারা ঠিকমতো অনুসরণ করে। একদম। এইসব বাচ্চারা কিন্তু ক্লাসে যখন একজন টিচার যে কোনো বিষয়ে প্রশ্ন করে তারাই প্রথম হাজির হয় হ্যাঁ। এবং তারাই উত্তর দিয়ে থাকে। আর অধিকাংশ ছাত্র যারা লেখাপড়ার প্রতি মনোযোগী না, বাসায় তাদের তদারকি না, তারা কিন্তু যদিও কেউ কেউ কিছু জানে, তারা ভয় পায় এটা যে আমি যদি ভুল করি, হ্যাঁ। যদি আমার এটাতে ভুল হয়, এই কারণে তারা ভয়ে হাতও উঠায় না। হাত উঠানো। এখন আমরা এই ক্ষেত্রে টিচারদেরকে বলি যে তোমরা কখনো কোনো ক্লাসে এই কথাটা উচ্চারণ করবে না যে তুমি অপদার্থ, তোমাকে দিয়ে কিছু হবে না। এই কথাটার জন্য গুণাক্ষরেও না বলে তাদেরকে সবসময় উৎসাহিত করতে হবে। উৎসাহিত না, করতে হবে, একদম। তোমার ভিতরে আল্লাহ তাআলা এরকম করে দেয় না যে তুমি কিছু পারবে না। আমি বাচ্চাদেরকে বলি, যে গার্জিয়ানদেরকেও বলি, স্যার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে 4 বছর বয়সের মধ্যে একটা বাচ্চার পূর্ণ মেধার বিকাশ ঘটে। এই কারণে এবং দেখা তাদের যায় প্রতিভার ফলনও শুরু হ্যাঁ, হয়। শুরু হয়। এই কারণে দেখা গেছে অনেক বাচ্চা অনেক অল্প বয়সে, মানে ওয়েস্টার্ন কান্ট্রি হোক কিংবা আমাদের উন্নত দেশের অনেক বাচ্চারাও অনেক ভালো রেজাল্ট করে, অনেক উপরে শ্রেণীতে অনেক আগে ডিঙ্গে উঠে যায়। তার কারণ হচ্ছে কি, আমরা ওই বাচ্চাদের নিজেরাই অনেক আগ্রহী, প্লাস তাদেরকে মেধা নাই টানা, মেধাও আছে। এখন আমি বাচ্চাদেরকে এটা বুঝাই যে তোমরা কোনোদিন ভয় পাবে না, সাহস রেখো, মনে সাহস রেখো এবং নিয়মিত পড়াশোনা করো, দেখবা কোনো অবস্থায় তোমরা অন্তত A+ মিস করতে পারবে না। এখন এই যে ভয় পাওয়াটা, এইটা আসলে বিভিন্ন কারণে হয়ে যায়। এটা স্কুলের জন্য দায়ী না, স্কুল কিন্তু চেষ্টা করে, টিচারও চেষ্টা করে। তবে একটা সমস্যার মধ্যে জড়িত আছে, সেটা হলো যে আমরা একটা ক্লাসে ধরেন 30 জন বাচ্চা আছে, এই 30 জন বাচ্চাকে কিন্তু একজন শিক্ষকের পক্ষে 40 মিনিটে প্রত্যেকটা বাচ্চার দ্বারা যায় প্রশ্ন করা সম্ভব হয়ে ওঠে না, কিংবা তাকে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। এখানে একটা গ্যাপ থেকে যায়। তারপরেও আমি শিক্ষকদেরকে যেটা অ্যাডভাইস করি, সেটা হলো প্রয়োজনে সপ্তাহে অন্তত একটা দিন বাচ্চাদেরকে নিয়ে তোমরা লেখাপড়ার বাইরে আলোচনা করো, তাদের সম্পর্কে জানো, তার কি সমস্যা আছে, কে কোনটা পছন্দ করে সেই সম্পর্কে জানো। তারপরে দেখবা ওই বাচ্চাটা অটোমেটিক্যালি তোমার নিকটে চলে আসবে, তোমার প্রতি তার একটা মহব্বত তৈরি হবে, তোমারও বাচ্চার প্রতি একটা মহব্বত তৈরি হবে। তখনই তার পক্ষে লেখাপড়া বেশি আগ্রহী করা সম্ভব হবে। তার দুর্বলতা কোথায় সেটা তুমি জানতে পারবা, তার পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত সমস্যা, এই সমস্যা কিন্তু জানতে হলে তার সাথে মিশতে হবে। আমি এইভাবে টিচারদেরকে উৎসাহিত করি, আর বাচ্চাদেরকেও ক্লাসে যে অনেক সময় বোঝানোর চেষ্টা করি, নেভার ট্রাই টু মিসআন্ডারস্ট্যান্ড, ট্রাই টু হ্যাভ কারেজ। সাহস রাখবা, তোমরা অবশ্যই ভালো করবা, আর যথেষ্টভাবে সময়কে কাজে লাগাবা। আর তোমাদের প্রথম এবং শেষ কর্তব্য হলো পড়ো পড়ো পড়ো। তুমি একমাত্র পড়লেই শিখতে পারবা, না পড়লে তোমার শেখার কোনো সুযোগ নাই। তো আমি আসলে পরবর্তী প্রশ্নটি স্যারকে যেটি করবো যে স্যার, আসলে আমাদের বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? অ্যাবাউট 950। আর স্যার, শিক্ষক এবং আমাদের সাথে যে কর্মচারী বৃন্দ রয়েছে এরা কতজন রয়েছে? শিক্ষক কতজন, কর্মচারী কতজন? শিক্ষক আমাদের অ্যারাউন্ড 30। এটা একটু আপ ডাউন করে, মাঝে মাঝে কিছু শিক্ষক বিভিন্ন কারণে স্কুল থেকে ব্যক্তিগত চলে কারণে, যায়, হ্যাঁ। এটা স্বাভাবিকভাবেই হয়। যেমন আমাদের একটা নীতিমালা আছে,
কোনো একজন শিক্ষক আমাদের এখানে জয়েন করার পরে যদি সরকারি কোনো ভালো চাকরি পায়, তার কেরিয়ারে আমরা আঘাত করি না, তাকে আমরা সুযোগ দিই এবং তাকে আমরা রিলিজ করে দিই। এটা একটা বিষয়। আরেকটা হলো যে অনেক সময় শুধু নয়, সরকারি চাকরি নয়, অন্য কোনো ভালো চাকরিও যদি তারা পায়, আমরা তাকেও বিশেষ বিবেচনায় ছাড় দিয়ে থাকি। এই একটার কারণে আমার অনেক সময় ক্লাস টিচারের কিছুটা হঠাৎ ঘাটতি হয়ে যায়। আমরা কিন্তু এটাকে সাথে সাথে চেষ্টা করি নতুনভাবে টিচার নিয়োগ দিয়ে। আমরা প্রতি বছরই প্রায় বলতে গেলে আমরা 2-1 বছর পরে পরে জাতীয় পত্রিকা বিজ্ঞপ্তি দিই শিক্ষক নিয়োগের জন্য। এখন লিখিত পরীক্ষা নেই, বাইবা নেই, তারপর ডেমনস্ট্রেশন ক্লাস নেই। এবং লিখিত পরীক্ষাটা আমরা যদি ভেবে থাকি যে হয়তো বলার জন্য বলা, মোটেও এরকম না। আসলে আমি নিজেও পরীক্ষা দিয়েছি, আমি জানি, এবং খুবই মানে উন্নত মানের প্রশ্ন হয়, এবং যেই প্রশ্নতে আসলে মানে বাছাই করা যায় যে আসলে মানে শিক্ষকতায় আসার জন্য সে যোগ্য নাকি না, একদমই। এবং যদি বললে যে আমাদের মধ্যে যারা লাইব্রেরি আছে এরা অনেকেও তো, আমি যেহেতু প্রি প্রাইমারি, অনেকে হয়তো এটাও জানে না যে কখ এখন কয়টা, এবং খিও যে এখন কখ মানে কখর মানে ব্যঞ্জন বর্ণের আওতাভুক্ত যে এখন খিও না, এটাও হয়তো অনেকে জানে না। খিও কিন্তু একটা যুক্ত বর্ণের মধ্যে পড়েছে, এবং কেউ কিন্তু এরকম অনেকে আছে যে ময়ের পরে আসলে কোনটা আসবে ব্যঞ্জন বর্ণ এটা ভুলে গেছে। তো এরকমই হয়, আমরা বড় ক্লাসে উঠতে উঠতে আসলে ওই জিনিসটা থেকে একটু হয়তো হোঁচট খেয়ে যাই। শব্দগুলো হয়তো মনে থাকে কিন্তু সাজিয়ে হয়তো আমরা ভুলে যাই। তো সবকিছুই আসলে দরকার, এবং সেইখানে আমার কাছে কিছু কিছু প্রশ্ন খুবই ভালো লেগেছিল। আসলে আমি প্রশ্নটা এখন এখানে ফাঁস করতে পারবো না, তবে প্রশ্নটা আসলে খুবই উন্নত মানের এবং চমৎকার প্রশ্ন ছিল। আপনি যদি আসলে মানে পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা দেন, খুবই ভালো লাগবে পরীক্ষাটা দিয়ে। তো অনেকক্ষণ কিন্তু আমরা কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু আমরা ইতোমধ্যেই আমাদের যেই লিমিটেড সময় ছিল সেটা পার করে এসেছি অনেক আগেই। তো আমার আর কিছু প্রশ্ন আছে, আমি খুব দ্রুত দ্রুত চেষ্টা করবো স্যারকে জিজ্ঞেস করে ফেলার, এবং স্যারও সংক্ষেপে আমাদেরকে জানিয়ে দেবে। তো স্যার, আপনাকে আমি যে প্রশ্ন করবো যে আপনার প্রতিষ্ঠানের নতুন যে উদ্যোগ, নতুন কোন উদ্যোগ নেওয়ার কি পরিকল্পনা রয়েছে আপনার? নতুন বলতে তো আমি এখনই বললাম যে একটু আগে বলছি, সেটা হলো আমি একটা নতুন ভবন করছেন। সেই ভবনের লক্ষ্য হলো বাচ্চাদেরকে আলাদাভাবে পিটি করানো, আলাদাভাবে অডিটোরিয়াম করে সেখানে বাচ্চাদের স্যার, আমাদের বিদ্যালয়ে কি বাচ্চাদের খেলাধুলার কোনো ব্যবস্থা রয়েছে? খেলাধুলা তো অবশ্যই না, আমাদের সেরকম আলাদা কোনো মাঠ নেই। এটা একটা আমার দুর্ভাগ্য। আমার স্কুলের পাশে যে একটা জায়গা, এই জায়গাটা আমি আমার স্কুলের জন্য ক্রয় করেছিলাম আমাদের প্রাক্তন এমপি আব্দুল্লাহ সাহেব থেকে। উনি ওটা আমাকে রেজিস্ট্রি করে দেন নাই, আমি তার থেকে টাকাটাও পর্যন্ত পাই নাই। ওটা হলে আমি ওটা মাঠ করতে পারতাম। মাঠের সংকট রয়েছে, আমরা বাধ্য হয়ে প্রাইমারি স্কুলের মাঠে বাচ্চাদেরকে নিয়ে চর্চা করাই, সেখানে তাদের বার্ষিক খেলাধুলা এগুলা ওই সমস্ত মাঠে করে থাকে। আমাদের নিজস্ব গ্রাউন্ড নাই, তবে আমাদের স্কুলের ভিতরে যে বড় একটা কম্পাউন্ড আছে, অডিটোরিয়াম আছে, সেখানে বাচ্চারা একটু অবসর সময় আমরা ইদানিং কিন্তু হচ্ছে যে আমি আর কি কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে পিছিয়ে যে জায়গাটা রয়েছে সেটা রয়েছে, এবং সেখানে আমরা ছিল অনেকগুলো, এবং আমরাও খেয়েছি। এবং ওই জায়গাটা কি স্যার সবসময় বন্ধ থাকে নাকি বাচ্চারা ওইখানে যে খেলাধুলা করে? এইখানে এক সময় আমরা বাচ্চাদেরকে ছেড়ে দিতাম। ওইখানে আমি একদিন ক্লাস নিতে যে পিছিয়ে খেয়াল করলাম, মানে লিখতে যে এক্সাম গাইড দিতে যে নিচে আসলে পানির ট্যাপেরও ব্যবস্থা রয়েছিল। তো মানে এইটা পানির ট্যাপের ব্যবস্থা করছি। আমাদের এখানে প্রতিদিন জোহরের নামাজ সব বাচ্চারাই থাকে, বিশেষ করে 6 to 7, 6 to 10 এই ক্লাসের বাচ্চাগুলোকে আমরা বাধ্যতামূলকভাবে জোহরের নামাজ পড়াই, এবং সেখানে আমাদের যারা মাওলানা শিক্ষক আছেন তারাই ওই ইমামতিটা করেন। এখন এটা সাময়িকভাবে তাদের অজু করার একটা সমস্যা, অজু করার যেমন সামনে জায়গা ছিল 3টা পয়েন্ট মাত্র, বাচ্চারা অজু করে ওখান থেকে আস্তে আস্তে পায়ে মজা লাগতো, অজু করতে একসাথে অনেকগুলি বাচ্চা করতে পারতো না। এই জন্য পিছনে আমরা এক সারিতে অনেকগুলি পানি কল লাগিয়ে সুন্দরভাবে অজু করে এসে যেন বাচ্চারা নামাজে দাঁড়াইতে পারে। আর তুমি যেটা বলছো পিছনে, আসলে আমরা কিছুটা রিগ্লাস করে দেখেছিলাম,
কিন্তু বাচ্চারা অনেক সময় একটু দুষ্টুমি করে, যেমন কিছু না আমার কিছু ফলের গাছ আছে, তারা হয়তো অপরিপক্ক অবস্থায় একটু ছেড়ে দিল, এরকম কিছু কিছু সমস্যা আছে। তারপরেও বাচ্চারা বিনোদনের জন্য আরেকটু ব্যবস্থা নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার যেহেতু বলেছে অবশ্যই বাচ্চাদের জন্য স্যার কোনো একটা ব্যবস্থা করে দিবে। তো একদম যেহেতু শেষ সময় আমরা চলে এসেছি, তো স্যারের কাছে আমার আজকের এই শেষ প্রশ্নটি থাকবে যে স্যার, আপনার জীবনে কোনো স্মরণীয় ঘটনা যদি শেয়ার করতেন যা আমাদেরকে যা আপনাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে এবং যা আমাদের সকলকে ইন্সপায়ার করবে। আমি তো প্রথমেই বলছিলাম যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় বলতে আনন্দদায়ক না, বেদনাদায়ক, আমি যে বৃত্তি পরীক্ষাটা পাইনি, দিতে পারিনি, এইটা আমার জীবনে একটা সবচেয়ে বড় আঘাত ছিল। এবং এই আঘাতের কারণে কিন্তু পঞ্চগড় আইডিয়াল প্রতিষ্ঠিত হয়েছে। আর আঘাত যদি থেকে একটা আনন্দের একটা মনোবল বিষয় যদি প্রাপ্তি। বলি, সেটা হলো আমি 6, 7, 8 এই 3টা বছর আমাকে একটু কষ্টই করতে হয়েছে। আমি সিরিয়াস পড়াশোনা করেছি এবং এইটা আমি বৃত্তি পেয়েছেন, বৃত্তি পেয়েছি। ট্যালেন্টফুল বৃত্তি। এই বৃত্তিটা যদি আমি না পেতাম তাহলে হয়তো আমার লেখাপড়াই হতো না। যেমন উদাহরণ দিই, আমার ক্লাস 9-এ যখন আমি উঠি তখন আমার বাবার কালাজ্বর হয়। উনি এরকম একটা অবস্থায় চলে গেছে যে কোনো কাজকর্ম করার মতো সম্ভব না, খুব সিরিয়াস অবস্থা, এবং আমাদের চলার পথ একেবারে বন্ধ হওয়ার মতো, আমার লেখাপড়াটাও বন্ধ হয়ে যাওয়ার মতো ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছিল। চলছিল। ঠিক সেই সময়, অনেক কঠিন সময়, আমি একসাথে ক্লাস 8-এর 280 টাকা বৃত্তির টাকা পেলাম। এবং এই টাকাটা তখন বৃত্তির চাউলের মূল্য ছিল প্রায় মন প্রতি 20 টাকা। আমি নিজের মাথায় করে এক বস্তা চাল করে নিয়ে বাড়িতে আসছি। সেটা কিন্তু আমার জন্য খুব আনন্দের ছিল। আমার ভাই বোন সেই চাল পেয়ে খুশি হয়েছে, আমার বাবা মা খুশি হয়েছে। আমি ওই টাকা থেকেই একটা অংশ ব্যয় করে আমার বাবাকে চিকিৎসা করে ভালো করেছি। এটা সত্যি আমার জন্য একটা অত্যন্ত সুন্দর ঘটনা এবং আনন্দের একটা ব্যাপার। আসলে এই জিনিসটা আসলে আমিও অনেক বেশি রিলেট করি যে নিজের কোনো একটা অ্যামাউন্ট থেকে আসলে পরিবারের জন্য খরচ করা, নিজের মানুষদের জন্য খরচ করা, এটা সত্যিই খুব আনন্দের। এবং এটা যখন আমাদের জন্য খরচ করে তখন আমরাও কিন্তু খুব আনন্দিত হই যে না, আমার বাবা বা আমার আপু ভাইয়া বা হাজবেন্ড যে কেউ যখন আমার জন্য কিছু একটা কিনে আনে, খুব ভালো লাগে যে নিজের পরিশ্রমের টাকাটা সে আমার উপর ব্যয় করছে। তো এটা সত্যিই খুব আনন্দের। এবং স্যার যেটা বললো যে যখন একটি ক্রিটিক্যাল মোমেন্ট চলে আসে এবং ওই সময় যে যখন আমরা আমাদের নিজেদের সেই কষ্টে হচ্ছিল যে আমাদের যে পারিশ্রমিকটা থাকে কষ্টের, ওইটা যখন আমরা পরিবারের উপর খরচ করি, ওটা সত্যিই খুব সুন্দর একটা ব্যাপার হয়ে ওঠে। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবং আমি আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের আজকের যে মূল উদ্দেশ্য ছিল আমাদের নিউ প্লে শাখার ভর্তি, এবং যা কিন্তু আমাদের আগামী 7 তারিখ থেকে শুরু হচ্ছে। সো আমি আশা রাখবো যে আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের নিউ প্লে শাখার ভর্তিতে। এবং আমাদের সেদিন কিন্তু ক্লাস শুরু হবে সকাল 11টা। আপনারা সকলে অবশ্যই চলে আসবেন। যাদের বাসায় বাচ্চা কাচ্চা রয়েছে অবশ্যই নিয়ে চলে আসবেন, বাচ্চাদেরকে ক্লাস করাবেন। এবং অসংখ্য ধন্যবাদ স্যারকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘড়ি কাটা বলছে 8:46, মানে আমরা কিন্তু আগেও বলছি যে অনেকটা সময় পার করে এসেছি। আপনারা এতক্ষণ শুনছিলেন কিন্তু ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 7টার নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাসে কিন্তু ছিলাম আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং সাথেই কিন্তু ছিল আমাদের সকলের প্রিয় এবং পছন্দের অতিথি আমাদের প্রিয় পঞ্চেশ্বর আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আমি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলার থাকে আপনি বলুন, অনুরোধ করব বলার জন্য। আসলে এই আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটাই অনুপ্রাণিত হচ্ছে আমি অর্ণার থেকে। অর্ণা যে এত সুন্দর একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে, এটা আমার কাছে খুবই আনন্দদায়ক। আনন্দদায়ক না, আমি এটাকে বলবো ঘটনামূলক। কারণ আমাদের নিজেদের মধ্যে একটা আত্মবিনোদনের কিন্তু কোনো ব্যবস্থাই নেই। একদম যদিও অল্প সময়, এই অল্প সময়ে
আমি কিন্তু যথেষ্ট আমার ভালো লাগছে অর্ণা যে এত বুদ্ধিমতী, এত ভালো, এত জ্ঞান গরিমা আছে তার, এটা কিন্তু আমি আগে জানি নাই। আসলে বিশেষ করে প্রি প্রাইমারি যারা শিক্ষক তাদের সাথে আমরা অত সময়ও দেই না। আজকে এসে অর্ণার সাথে আমি অন্তরঙ্গভাবে মিশার সুযোগ পেয়েছি। মনে হয়েছে অর্ণা যেন আমার একটি মেয়ে, আমি আমার স্কুলের একটা আদর্শ শিক্ষক। তার জ্ঞান গরিমা যথেষ্ট ভালো। আমি তার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার এই বিক্রমপুরবাসী অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, হ্যাঁ, এবং তাদের এখান থেকে তারা কিছু আনন্দ উপভোগ করতে পারে। সবাইকে, বিশেষ করে অর্ণাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য। এবং আসলে স্যারের কথা যত আমরা যখন মিটিংয়ে বসি এবং স্যার যখন তার সেই মূল্যবান কথাগুলো বলে, আসলে শুনতে খুবই ভালো লাগে যে এরকম একটা মানে এত গুণী একজন লোকের সাথে যখন আমরা বসি এবং সে যখন আমাদেরকে বারবার ইন্সপায়ার্ড করে, কাজের জন্য উৎসাহিত করে, তখন আসলে খুবই ভালো লাগে। হয়তো আমি প্রোগ্রাম শেষে স্যারের সাথে আরও কিছু বিষয় হয়তো আলোচনা করব, তবে আজকে যেহেতু আমাদের কিছু সময় সীমিত, এবং স্যার আমি আপনাকে অনুরোধ করবো এবার আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের থেকে আসলে বিদায় নিয়ে নিতে, কারণ যেহেতু ঘড়ির সময় মানে ঘড়ির কাটার সময় আমরা অনেক আগেই পার করে ফেলেছি। যাই হোক, আমি অর্ণাকে সহ যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে এই অনুষ্ঠান উপভোগ করছেন, আমি সবাইকেই ধন্যবাদ জানাই, অনেক শুকরিয়া জানাই যে আপনারা একটা ভালো প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে অর্ণাকে সহযোগিতা করছেন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে কিন্তু আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে নিলেন আমাদের আজকের বিশেষ অতিথি। তো এবার কিন্তু বিদায় নিয়ে নেওয়ার পালা আমারও, তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না, আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে। এবং আমার আগামী অনুষ্ঠান কিন্তু হবে আগামী মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টায়। আমাদের যেদিন কিন্তু নিউ প্লে শাখার ভর্তি শুরু হচ্ছে ওই দিনই। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক বেশি খেয়াল রাখুন এবং টিউন করুন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম সকলকে, ভালো থাকুন সকলে এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম।